Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আর চলারই কথা, কারণ সামনে তো অনেকগুলো পরীক্ষা তোমাদের রয়েছে পরপর। তো তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকে নিয়ে ডিসকাস করব। তো সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রয়েছে, মেন্স পরীক্ষা, কনস্টেবলের পরীক্ষা রয়েছে, এছাড়াও এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাও রয়েছে সামনে। আর প্রত্যেকটা পরীক্ষার জন্যই স্ট্যাটিক জিকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আমরা 23টি টপিক নিয়ে ডিসকাস করব স্ট্যাটিক জিকে থেকে। আশা করি তোমাদের সামনে সমস্ত পরীক্ষার জন্য ক্লাসটা ভীষণ হেল্পফুল হবে। তো প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে কতগুলো প্রশ্ন এখান থেকে এসেছে। তো এর আগে আমরা কিন্তু কনস্টেবলের স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো সমস্ত ডিসকাস করেছি লাস্ট 11 বছরের। এছাড়াও ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিক জিকে প্রশ্ন আমি সলভ করে দিয়েছি। তোমরা চাইলে সেই ক্লাসগুলোও দেখে নিতে পারো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখে নিচ্ছি আমাদের ক্লাসের টপিক কী কী রয়েছে। তো প্রথমে আমরা দেখব ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু আমরা দেখব। ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য একটা টপিক। ভৌগোলিক উপাধি অর্থাৎ জিওগ্রাফিক্যাল এপিথেট, কোনো জায়গার জিওগ্রাফিক্যাল ফিচার নিয়ে তাকে যে নামে ডাকা হয় সেই যে উপাধিগুলো সেটা আমরা দেখব সেকেন্ড টপিকে। নেক্সট আমাদের রয়েছে ভারত এবং বিশ্বের সর্বোচ্চ, অর্থাৎ যে সমস্ত সুপারলেটিভগুলো রয়েছে, ধরো সর্বোচ্চ, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব থার্ড টপিকে। নেক্সট আমাদের রয়েছে ভারতে এবং বিশ্বে প্রথম, গুরুত্বপূর্ণ পুরস্কার, বাঙালি লেখক এবং কবিদের ছদ্মনাম। এখান থেকেও প্রশ্ন কিন্তু কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে এসছে। ধ্রুপদী নৃত্য এবং নৃত্যশিল্পী, অর্থাৎ ভারতবর্ষের যে ক্লাসিক্যাল ডান্সগুলো রয়েছে সেই ডান্স ফর্মগুলো আমরা কোন রাজ্যে দেখতে পাই এবং তাদের যারা আর্টিস্ট রয়েছেন সেই সমস্ত কিছু। নেক্সট রয়েছে লোকনৃত্য অর্থাৎ ফোক ডান্স, বাদ্যযন্ত্র এবং তাদের যারা ওস্তাদ রয়েছেন অর্থাৎ বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং তাদের যারা আর্টিস্ট রয়েছেন, তাদের যারা এক্সপার্ট রয়েছেন তাদের নামগুলো আমরা দেখব। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং তাদের হেডকোয়ার্টার। নেক্সট আমরা দেখে নেব বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা, বিভিন্ন দেশের সংসদ, পার্লামেন্ট কী নামে পরিচিত, এখান থেকে প্রশ্ন আমরা পাই প্রিভিয়াস ইয়ারে। বিভিন্ন বই এবং লেখক, এখানে আমরা রিসেন্ট সময়ের বই দেখব এবং আমরা ঐতিহাসিক যে বইগুলো রয়েছে, যেটা আমরা একদম বৈদিক সভ্যতার সময় থেকে যে বইগুলো রয়েছে সেই বইগুলো কারা রচনা করেছিলেন সেই সমস্তগুলো আমরা দেখব। একদম মুঘল পর্যন্ত আমরা এগুলো কিন্তু দেখব এই টপিকের মধ্যে। নেক্সট আমাদের রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের বিখ্যাত ডাকনাম, নিকনেম যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। অলিম্পিক সম্পর্কে প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে অনেকবার দেখেছি, ঠিক আছে? তো অলিম্পিক রিলেটেড প্রশ্নগুলো আমরা দেখব। নেক্সট দেখব আমরা বিশিষ্ট খেলোয়াড়দের ডাকনাম, স্পোর্টস কাপ, বিভিন্ন ক্রীড়া পরিভাষা অর্থাৎ স্পোর্টস নিয়ে যে টার্মিনোলজিগুলো রয়েছে সেগুলো, বিশিষ্ট ক্রীড়াবিদ, স্পোর্টস স্টেডিয়াম। নেক্সট আমরা দেখব খেলাধুলায়, বিভিন্ন খেলাধুলায় স্পোর্টসে যে খেলোয়াড়ের সংখ্যা থাকে সেগুলো এবং ইম্পর্টেন্ট ডেটস। তো স্ট্যাটিক জিকের একটা ছোটো তোমরা একটা বইয়ের মতন পেয়ে যাচ্ছ, এতগুলো টপিক একসাথে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে পিডিএফটা। তো যারা তোমরা পিডিএফ কালেক্ট করতে চাইছো তো তারা তোমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। পিডিএফের জন্য মাত্র 20 টাকা দাম রাখা হয়েছে। যারা আগে ইতিহাসের পিডিএফ পারচেস করেছিলে তো তাদের জন্য আর কোনো রকম কোনো টাকা দিতে হবে না। ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, পলিটি এবং সায়েন্স এই 5টা পিডিএফ তোমরা একবার পেমেন্টে পেয়ে যাবে মাত্র 20 টাকায়। তো তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম টপিক আমাদের রয়েছে
গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক। তো আমরা বিভিন্ন রাজ্যগুলো একদম নিয়ে দেখব যে কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক রয়েছে, এগুলো আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখব জম্মু অ্যান্ড কাশ্মীর, একদম ওপর দিক থেকে নর্থ থেকে আমরা শুরু করলাম। জম্মু অ্যান্ড কাশ্মীরে যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সেলিম আলী ন্যাশনাল পার্ক, যার আরেকটা নাম রয়েছে সিটি ফরেস্ট। দাচিগ্রাম, পরীক্ষার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, কিস্তেওয়ার থেকেও প্রশ্ন আমরা পেয়েছি। নেক্সট রয়েছে লাদাখ, লাদাখে আমরা পাবো বৃহত্তম জাতীয় উদ্যান, লার্জেস্ট ন্যাশনাল পার্ক আমাদের রয়েছে কিন্তু হেমিস ন্যাশনাল পার্ক। ওকে, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে। হেমিস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে বা কোন ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত, সেটা অবশ্যই লাদাখ। নেক্সট আমরা দেখব হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে আমরা 4টি ন্যাশনাল পার্কের কথা পড়ব। প্রথমে রয়েছে ইন্দরকিল্লা, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক। তো এই আমাদের হয়ে গেল জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশ। নেক্সট আমরা দেখে নেব হরিয়ানা। হরিয়ানাতে আমরা পাবো কিন্তু কালেশ্বর এবং সুলতানপুর, অনেকবার পরীক্ষায় আমরা পেয়েছি সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে হরিয়ানাতে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে আমরা পাবো জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক আমরা পাবো রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট আমরা দেখব, এটা হবে নন্দা দেবী, ঠিক আছে, নন্দা দেবী। তো নন্দা দেবী ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক, ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আমরা পাই। নেক্সট আমাদের রয়েছে রাজস্থান। রাজস্থানে আমরা পাবো রণথম্বর ন্যাশনাল পার্ক, সারিস্কা ন্যাশনাল পার্ক, 2022-এও আমরা দেখেছিলাম সারিস্কা থেকে প্রশ্ন। কেওলাদেও ন্যাশনাল পার্ক, যার আরেকটা নাম আমরা পাবো ঘানা। নেক্সট আমাদের রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে আমরা একটা ন্যাশনাল পার্কই পাবো, বেতলা ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা দেখে নেব, পরে আমাদের রয়েছে উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে আমরা পাবো দুধওয়া ন্যাশনাল পার্ক, বিহারে রয়েছে বাল্মীকি ন্যাশনাল পার্ক, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো বক্সা ন্যাশনাল পার্ক, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে, গরুমারা জলদাপাড়া, নেওড়া ভ্যালি বা নেওড়া উপত্যকা যেটা বলো, সুন্দরবন, সিঙ্গালীলা, এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই। নেক্সট আমরা দেখে নেব সিকিম। সিকিমে রয়েছে একটা ন্যাশনাল পার্ক কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা অবশ্যই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও কিন্তু পড়ছে। নেক্সট আমরা দেখব আসাম। আসামে কিন্তু অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এক শৃঙ্গ গন্ডারের জন্য ভীষণ বিখ্যাত, পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে। নেক্সট আমরা দেখে নেব মানস ন্যাশনাল পার্ক রয়েছে, ডিব্রু সাইখোয়া, নামেরি, ওরাং, রায়মোনা, দিহাং পাটকাই, এই 7টা ন্যাশনাল পার্ক আমরা দেখলাম, প্রত্যেকটা রয়েছে কিন্তু আসাম রাজ্যে। মেঘালয়ে আমরা পাবো নখরেক ন্যাশনাল পার্ক। মণিপুর রাজ্যে আমরা পাবো কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্কের মধ্যে পড়বে এবং বহুবার এখান থেকে প্রশ্ন আমরা পেয়েছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ত্রিপুরা। তো ত্রিপুরায় রয়েছে ক্লাউডেড লেপার্ড বাইসন ন্যাশনাল পার্ক। অরুণাচল প্রদেশে আমরা পাবো নাম দাফা ন্যাশনাল পার্ক এবং মুলিং ন্যাশনাল পার্ক। ওডিশাতে রয়েছে শিমলি পার্ক এবং ভিতরকনিকা, এই দুটো ন্যাশনাল পার্ক আমরা পাবো কিন্তু ওডিশা রাজ্যে। নেক্সট আমরা দেখে নেব ছত্তিশগড়। ছত্তিশগড়ে রয়েছে গুরু ঘাসিদাস বা সঞ্জয় ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী এবং কাঙ্গের ঘাটি। তো ছত্তিশগড়ের 3টি ন্যাশনাল পার্ক আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখে নেব মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে এবং এখান থেকে প্রচুর প্রশ্নও আমরা পাই। চলো দেখে নিই মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কগুলো। প্রথমে আমরা পাবো বান্ধবগড় ন্যাশনাল পার্ক, পেঞ্চ, কানহা, কুনো, মাধব, পান্না, সাতপুরা, বানবিহার।
তো বারবার করে তোমরা যদি দেখো একটা পিডিএফ বা তোমরা যদি নোট করো সেক্ষেত্রে দেখবে হয়ে যাবে। আর কোশ্চেন যখন তোমরা বারবার করে প্র্যাকটিস করবে তো এই প্রশ্নগুলো দেখবো ভীষণ ফ্রিকুয়েন্টলি এসছে কিন্তু পরীক্ষায়। তো মনে মানে রাখতে খুব বেশি অসুবিধা আশা করি হবে না। তো দেখে নিলাম আমরা মধ্যপ্রদেশের সমস্ত ন্যাশনাল পার্কগুলো। নেক্সট আমরা দেখব মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রে রয়েছে নাওগাঁও এবং চান্দোলি ন্যাশনাল পার্ক। কর্ণাটকে আমরা পাবো বন্দিপুর ন্যাশনাল পার্ক, বানারঘাটা, কুদ্রেমুখ এবং নাগারহোল ন্যাশনাল পার্ক। গোয়ায় রয়েছে মোল্লেম ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা দেখে নিই কেরালা। তো কেরালায় আমরা পাবো প্রথমে সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, ইরাভিকুলাম এবং আনাইমুদিশোলা ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে রয়েছে আন্নামালাই, এখানে আনাইমুদিশোলা এবং তামিলনাড়ুতে কিন্তু আমরা পেলাম আন্নামালাই, মুদুমালাই এবং মান্নার উপসাগর। মান্নার উপসাগর এই যে ন্যাশনাল পার্কটা এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে রয়েছে। নেক্সট আরও দুটো আমরা পাবো ন্যাশনাল পার্ক তামিলনাড়ুর, মুখরথি এবং গুইন্ডে ন্যাশনাল পার্ক। এবং সবশেষে রাজ্য আমাদের রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে পাপিকোন্ডা, রাজীব গান্ধী এবং শ্রী ভেঙ্কটেশ্বর। ওকে, তো প্রথম টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল ন্যাশনাল পার্ক বা ভারতের জাতীয় উদ্যান। নেক্সট আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে জিওগ্রাফিক্যাল এপিথেট। তো জিওগ্রাফিক্যাল এপিথেট থেকে বিগত ডাব্লিউবিসিএস মেন্সে প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছে। ঠিক আছে, তো চলো দেখি কী কী রয়েছে। প্রথমেই রয়েছে হারমিট কিংডম। তো হারমিট মানে তপস্বী, সাধু যারা রয়েছেন তাদের আমরা হারমিট নামে জানি। তো হারমিট কিংডম বলা হয় কিন্তু কোরিয়াকে। ঠিক আছে, কোরিয়া এই দেশটিকে আমরা হারমিট কিংডম নামে জানি এবং এটা ডাব্লিউবিসিএস মেন 2020 সালের প্রশ্ন। সিটি অফ ইটার্নাল স্প্রিং, চির বসন্তের শহর। চির বসন্তের শহর বলা হয় কুইটো। ঠিক আছে, কুইটো ইকুয়েডরের রাজধানী রয়েছে কুইটো, এই শহরটিকে বলা হয় চির বসন্তের শহর। ডাব্লিউবিসিএস মেন্স 2019 সালের প্রশ্ন। নেক্সট আমরা দেখব সিটি অফ 7 হিলস, 7 পাহাড়ের শহর বলা হয় রোমকে। ল্যান্ড অফ লং হোয়াইট ক্লাউড, নিউজিল্যান্ডকে বলা হয় দীর্ঘ সাদা মেঘের দেশ। সংস্কৃত গ্রাম বলা হয় কর্ণাটকের মেত্তুর যে গ্রামটি রয়েছে তাকে বলা হয় সংস্কৃত ভিলেজ। ল্যান্ড অফ 1000 লেক, হাজার হ্রদের দেশ বলা হয় কিন্তু ফিনল্যান্ডকে। অবশ্যই মনে রাখতে হবে ফিনল্যান্ড পরিচিত হাজার হ্রদের দেশ নামে। নেক্সট আমরা দেখব কুইন অফ অ্যাড্রিয়াটিক। অ্যাড্রিয়াটিক সাগরের রানী বলা হয় ভেনিসকে। তো ভেনিস পরিচিত কুইন অফ অ্যাড্রিয়াটিক নামে। নেক্সট আমরা দেখব ভেনিস অফ ইস্ট। তো অ্যাড্রিয়াটিকের রানী দেখলাম আমরা ভেনিস, আবার যখন বলা হবে প্রাচ্যের ভেনিস, ইস্টের ভেনিস কাকে বলা হয়, তখন সেটা আমরা পাবো কেরালা রাজ্যের আলাপুঝাকে কিন্তু বলা হয় প্রাচ্যের ভেনিস। ডাব্লিউবিসিএস মেন্স 2020 সালের প্রশ্ন। গোলাপি শহর ছোটো থেকে আমরা পড়ে আসছি, রাজস্থানের জয়পুর পরিচিত পিঙ্ক সিটি নামে। পিলার অফ হারকিউলাস বা হারকিউলাসের স্তম্ভ বলা হয় কিন্তু জিব্রাল্টার প্রণালীকে। নেক্সট রয়েছে চিরন্তন শহর বা ইটার্নাল সিটি নামে পরিচিত রোম। এর আগে আমরা দেখেছিলাম চির বসন্তের শহর, সেটা হয়েছিল কুইটো, এবং চিরন্তন শহর বললে কিন্তু হয়ে যাবে রোম। নেক্সট রয়েছে ইউরোপের ককপিট, ককপিট অফ ইউরোপ নামে পরিচিত বেলজিয়াম। নেক্সট আমাদের রয়েছে ব্লু মাউন্টেন বা নীল পর্বত বলা হয় নীলগিরি হিলকে। সিটি অফ স্কাই ক্র্যাপার বা আকাশচুম্বী ভবনের শহর বলা হয় নিউ ইয়র্ক সিটিকে। ল্যান্ড অফ রাইজিং সান, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। এবং মধ্যরাতের সূর্যের দেশ ল্যান্ড অফ মিডনাইট সান কিন্তু বলা হয় নরওয়েকে। এবং সাদা হাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে।
তো সাদা হাতির দেশ আমাদের হয়ে গেল থাইল্যান্ড। নেক্সট আমাদের রয়েছে পার্ল অফ অ্যান্টিলিস। তো অ্যান্টিলিসের মুক্তা বলা হয় কিউবাকে। এবং সিটি অফ ড্রিমিং স্পায়ার্স বলা হয়, ড্রিমিং স্পায়ারের শহর বলা হয় অক্সফোর্ড শহরকে। নেক্সট আমরা দেখে নেব সিটি অফ গোল্ডেন গেট। তো সোনালি গেটের শহর বলা হয় সান ফ্রান্সিসকোকে। রুফ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ছাদ নামে আমরা জানি পামির মালভূমিকে আমরা জানি পৃথিবীর ছাদ। এবং সাদা শহর বা হোয়াইট সিটি বলা হয় বেলগ্রেডকে। নেক্সট আমরা দেখব ল্যান্ড অফ মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভের দেশ বলা হয় ইন্ডিয়াকে। সোনালী তন্তুর দেশ বা ল্যান্ড অফ গোল্ডেন ফাইবার বলা হয় বাংলাদেশকে, কারণ এখানে গোল্ডেন ফাইবার বা পাটের উৎপাদন সবথেকে বেশি হয়। পার্ল অফ ইন্ডিয়ান ওশান বলা হয় শ্রীলঙ্কাকে। কান্ট্রি অফ ক্যানেল, খালের দেশ কিন্তু বলা হয় পাকিস্তানকে। এবং দ্য রেড ড্রাগন, লাল ড্রাগন নামে পরিচিত চায়না। নেক্সট আমরা দেখব ল্যান্ড অফ থান্ডারবোল্ট। তো বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার বা সাম্রাজ্যের কবরস্থান নামে পরিচিত আফগানিস্তান। এবং প্যাগোডার দেশ বলা হয় ল্যান্ড অফ প্যাগোডাস নামে পরিচিত কিন্তু মায়ানমার। নেক্সট আমরা দেখে নেব 31 রয়েছে গিফট অফ নীল বা নীল নদের দান বলা হয় মিশরকে। ইজিপ্টকে বলা হয় নীল নদের দান। জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে। এবং ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট রয়েছে চায়নাস সোরো, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। ডার্ক কন্টিনেন্ট বা কালো মহাদেশ বলা হয় কিন্তু আফ্রিকাকে। নেক্সট আমরা দেখব 35 আমাদের রয়েছে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী নামে পরিচিত চায়নার ঝিজিংচেং। নেক্সট রয়েছে গেট অফ টিয়ার্স বলা হয় বাব আল মান্ডেব জেরুসালেমের। গ্রানাইট শহর বলা হয়, ঠিক আছে, আবেরদিন, স্কটল্যান্ডের আবেরদিনকে বলা হয় গ্রানাইটের শহর। গ্রেট হেরিং পুকুর বা গ্রেট হেরিং পন্ড বলা হয় ম্যাসাচুসেটসকে। নেক্সট রয়েছে দ্বীপপুঞ্জের মহাদেশ বা আইল্যান্ড কন্টিনেন্ট নামে পরিচিত অস্ট্রেলিয়া। এরপর আমাদের রয়েছে মুক্তার দ্বীপ বা আইল্যান্ড অফ পার্লস। তো আইল্যান্ড অফ পার্ল বলা হয় কিন্তু বাহারেনকে। আইল্যান্ড অফ ক্লোভ বা লবঙ্গের দ্বীপ বলা হয় জাঞ্জিবারকে। এবং কি টু মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগরের চাবি বলা হয় কিন্তু জিব্রাল্টার প্রণালীকে। নেক্সট আমরা দেখে নেব সোনালি ভেড়ার লোমের দেশ বা ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস বলি আমরা অস্ট্রেলিয়াকে। এবং সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চিনির বাটি বলা হয় কিউবাকে। ভেনিস অফ দ্য নর্থ, এর আগে আমরা দেখেছিলাম ভেনিস অফ দ্য ইস্ট, যেটা ছিল কেরালার আলাপুঝা। এবং উত্তরের যদি ভেনিস বলা হয় সেটা হয়ে যাবে আমস্টারডাম। উইন্ডি সিটি বা ঝোড়ো শহর বলা হয় শিকাগো। ইয়েলো রিভার বা পিত নদী নামে পরিচিত হোয়াংহো। তো চীনের দুঃখের নদী বললেও হোয়াংহো এবং পিত নদী বললেও কিন্তু আমাদের হবে হোয়াংহো। নেক্সট আমরা দেখব হর্ন অফ আফ্রিকার শিং বলা হয় কিন্তু অবশ্যই সোমালিয়াকে। তো সোমালিয়া যে দেশটি রয়েছে এটা পরিচিত কিন্তু আফ্রিকার শিং নামে। এবং উড়ন্ত মাছের দেশ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই দুটো আমি সেই জন্য ফাঁকা রেখেছি, কারণ প্রত্যেককেই তোমরা কিন্তু হোমওয়ার্কগুলো জানাবে। আর ইউরোপের অসুস্থ মানুষ বা সিক ম্যান অফ ইউরোপ নামে কে বা কোন দেশটি পরিচিত সেটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো এই দুটো ইনফরমেশন অবশ্যই আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তর চাই। ওকে, নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব, ঠিক আছে, অর্থাৎ বৃহত্তম, সর্বোচ্চ, দীর্ঘতম, ক্ষুদ্রতম, এই যে জিনিসগুলো রয়েছে ভারতের মধ্যে সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা দেখব ভারতবর্ষের দীর্ঘতম নদী সেতু।
এই প্রত্যেকটা কিন্তু ভারতের, কারণ ওপরে দেখো পয়েন্ট করা আছে কিন্তু ভারতের, তাই জন্য প্রত্যেকবার আমি আর ভারতের দীর্ঘতম, ভারতের সর্বোচ্চ এগুলো লিখিনি। তাহলে তোমাদের অসুবিধা খুব বেশি হবে না, কারণ এখানে কিন্তু পয়েন্ট করা আছে ভারতের শ্রেষ্ঠত্ব। প্রথমে আমরা ভারতের এগুলো দেখবো এবং তারপরে কিন্তু আমরা পৃথিবী বা বিশ্বের যেটা শ্রেষ্ঠ রয়েছে সেটাও দেখব। তো বারবার করে আমি আর বলবো না যে ভারতের দীর্ঘতম বা কিছু, তো তোমরা একটু বুঝে নেবে। তো প্রথমেই রয়েছে দীর্ঘতম নদী সেতু। ভারতের দীর্ঘতম নদী সেতু রয়েছে ভূপেন হাজারিকা নদী সেতু, যাকে ধোলা সাদিয়া সেতুও বলা হয়, যার লেন্থ আমরা পাবো ৯,১৫০ মিটার। সর্বোচ্চ হ্রদ অবশ্যই ভারতের, তো ভারতের সর্বোচ্চ হ্রদ আমরা পাবো চোলামু বা সো লামহো হ্রদ। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ রয়েছে চিল্কা, অবশ্যই মনে রাখতে হবে, বহুবার পরীক্ষায় এসেছে। এবং বৃহত্তম মিঠা জলের হ্রদ, ঠিক আছে, মিঠা জলের হ্রদও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে উলার লেক। এগুলো প্রত্যেকটাই দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু ঠিক এসেছে। তো নেক্সট আমরা দেখব বৃহত্তম কৃত্রিম হ্রদ বা আর্টিফিশিয়াল লেক কিন্তু রয়েছে ভারতবর্ষের গোবিন্দ বল্লভ পন্ত সাগর। বৃহত্তম বাঁধ, লার্জেস্ট ড্যাম অফ ইন্ডিয়া আমরা পাবো ভাগীরথী নদীর ওপর তেহেরি ড্যাম, এটা কিন্তু রয়েছে বৃহত্তম বাঁধ। নেক্সট রয়েছে দীর্ঘতম বাঁধ। তো ভারতবর্ষের দীর্ঘতম বা লংগেস্ট বাঁধ রয়েছে কিন্তু মহানদীর ওপর হীরাকুদ বাঁধ, এটা কিন্তু দীর্ঘতম বা লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। বৃহত্তম মরুভূমি অবশ্যই থর। বৃহত্তম গুহা মন্দির বা কেভ টেম্পল রয়েছে ইলোরা গুহার কৈলাস মন্দির। বৃহত্তম মসজিদ রয়েছে ভারতবর্ষের জামা মসজিদ। সর্বোচ্চ শৃঙ্গ আমরা পাবো গডউইন অস্টিন। দীর্ঘতম সুড়ঙ্গ বা টানেল রয়েছে, লংগেস্ট টানেল বললে হয়ে যাবে, পীর পাঞ্জাল সুড়ঙ্গ। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের বৃহত্তম বদ্বীপ রয়েছে সুন্দরবন বদ্বীপ। সর্বাধিক বনভূমির রাজ্য, সবথেকে বেশি যদি আমরা ফরেস্ট যে দেশে দেখতে পাবো সেটা অবশ্যই মধ্যপ্রদেশ। সর্বোচ্চ জলপ্রপাত অর্থাৎ হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া বললে অবশ্যই হয়ে যাবে ভারাহি নদীর উপর কুঞ্চিকুল জলপ্রপাত, যেটা ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ওয়াটারফল কিন্তু রয়েছে। দীর্ঘতম নদী রয়েছে গঙ্গা, ২৫২৫ কিলোমিটার, যার লেন্থ আমরা কিন্তু পাবো। নেক্সট আমরা দেখে নেব সবচেয়ে উঁচু মূর্তি। তো হাইয়েস্ট স্ট্যাচু যদি আমরা দেখি ভারতবর্ষে, সেটা অবশ্যই স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি আমরা পাবো সর্দার বল্লভভাই প্যাটেলের। দীর্ঘতম ক্যানেল বা দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট ক্যানেল আমরা পাবো ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা শতদ্রু নদীর ওপর রয়েছে, অর্থাৎ সাটলেজ রিভার থেকে এটা কিন্তু জল পায়। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে হুব্বালি। বৃহত্তম স্টেডিয়াম আমরা পাবো ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বৃহত্তম জাতীয় মহাসড়ক অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে রয়েছে ন্যাশনাল হাইওয়ে 44। দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য, তো ভারতের যে রাজ্য সবথেকে বেশি উপকূল রেখা রয়েছে সেটা অবশ্যই গুজরাট। নেক্সট আমাদের রয়েছে সর্বোচ্চ পুরস্কার। তো ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাওয়ার্ড রয়েছে ভারতরত্ন। সর্বোচ্চ বীরত্ব পুরস্কার গ্যালান্টারি অ্যাওয়ার্ড আমাদের হয়ে যাবে পরমবীর চক্র। দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে মেরিনা বিচ। সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র এবং দীর্ঘতম হিমবাহ। তো ভারতবর্ষের যদি আমরা দেখি সবথেকে বড় লংগেস্ট হিমবাহ কী রয়েছে, সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে সিয়াচেন হিমবাহ, এবং এটা রয়েছে কারাকোরাম রেঞ্জে, আর লেন্থ রয়েছে কিন্তু 76 কিলোমিটার। ভারতবর্ষের লংগেস্ট গ্লেসিয়ার আমাদের রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বৃহত্তম নদী দ্বীপ আমরা পাবো মাজুলি দ্বীপ। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্থাৎ সুপারলেটিভস ইন দ্য ওয়ার্ল্ড। তো পৃথিবীর ক্ষেত্রে যে জিনিসটা বৃহত্তম, সর্বোচ্চ, দীর্ঘতম, ক্ষুদ্রতম, এই বিষয়গুলো কিন্তু আমরা
এই টপিকের মধ্যে দেখব। এবং প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই নিজেরা দেখবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। তো প্রথমে আমাদের রয়েছে বৃহত্তম মহাদেশ। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ অবশ্যই রয়েছে এশিয়া। ক্ষুদ্রতম মহাদেশ বললে ওশিয়ানিয়া। বৃহত্তম দেশ যদি এরিয়া ওয়াইজ দেখি তাহলে অবশ্যই রাশিয়া। এবং যদি আমরা পপুলেশন ওয়াইজ দেখি লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়া রয়েছে কিন্তু লার্জেস্ট পপুলেশন। নেক্সট রয়েছে বৃহত্তম প্রবাল গঠন, অর্থাৎ কোরাল রিফ আমরা পাবো কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা রয়েছে অস্ট্রেলিয়াতে। বৃহত্তম বাঁধ হয়ে যাবে থ্রি জর্জেস বাঁধ। বৃহত্তম বদ্বীপ, এটা সুন্দরবন, ভারতবর্ষেরও সবথেকে বড় বদ্বীপ সুন্দরবন, এবং এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড় বদ্বীপ বা ডেল্টা রয়েছে। নেক্সট আমরা দেখব লার্জেস্ট মরুভূমি রয়েছে কিন্তু আমাদের সাহারা। নেক্সট আমরা দেখে নেব বৃহত্তম দ্বীপ আমরা পাবো গ্রিনল্যান্ড। বৃহত্তম মিঠা জলের হ্রদ, অর্থাৎ মিষ্টি জলের যে হ্রদ রয়েছে সেটা কিন্তু সুপিরিয়র। লবণাক্ত জলের হ্রদ সবথেকে বড়, এটা আমরা পাবো ক্যাসপিয়ান সাগর, এতটাই বড় যে এটাকে সাগর বলা হয়। গভীরতম হ্রদ বললে বৈকাল, যেটা রাশিয়ায় রয়েছে, গভীরতা আমরা পাবো 5314 ফুট। সর্বোচ্চ হ্রদ, সবথেকে উঁচুতে যে হ্রদটি আমরা পাই সেটা হচ্ছে বলিভিয়ার টিটিকাকা, সমুদ্রপৃষ্ঠ থেকে 12,645 ফুট উপরে রয়েছে কিন্তু এই লেকটি। এবং সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবশ্যই আমরা পাবো মাউন্ট এভারেস্ট, নেপালে রয়েছে মাউন্ট এভারেস্ট। নেক্সট আমরা দেখব সর্বোচ্চ পর্বতমালা, আমাদের রয়েছে হিমালয়। দীর্ঘতম পর্বতমালা বললে হয়ে যাবে কিন্তু আন্দেজ, তো দেখবে দীর্ঘতম কোনটা সর্বোচ্চ কোনটা। নেক্সট রয়েছে গভীরতম এবং বৃহত্তম মহাসাগর, অবশ্যই আমাদের রয়েছে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান। এবং বৃহত্তম উপদ্বীপ বললে কিন্তু আমরা করব আরব। নেক্সট আমরা করব সর্বোচ্চ মালভূমি। তো ভারতবর্ষের এবং অবশ্যই আমাদের পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মালভূমি রয়েছে পামির। দীর্ঘতম নদী রয়েছে কিন্তু নীলনদ। দীর্ঘতমর পরে আমরা দেখব বৃহত্তম নদী আমাজন। বৃহত্তম সাগর রয়েছে ক্যাসপিয়ান সাগর। বৃহত্তম আগ্নেয়গিরি আমরা পাবো কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া। সর্বোচ্চ জলপ্রপাত যদি আমরা দেখি হাইয়েস্ট আমাদের রয়েছে আমাদের ওয়াটারফল কোনটা পৃথিবীর মধ্যে, তো সেটা হয়ে যাবে কিন্তু ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট আমরা দেখে নিই বৃহত্তম উপসাগর আমরা পাবো কিন্তু মেক্সিকো উপসাগর। সবচেয়ে হালকা গ্যাস রয়েছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা ধাতু আমরা পাবো লিথিয়াম। সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ রয়েছে হীরা। সর্বোচ্চ গলনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক রয়েছে কিন্তু সবথেকে বেশি টাংস্টেনের। এবং বৃহত্তম পানি বললে অবশ্যই হয়ে যাবে নীল তিমি, যেটা আমাদের রয়েছে কিন্তু বৃহত্তম প্রাণী। নেক্সট আমরা দেখে নেব দ্রুততম প্রাণী, অবশ্যই চিতা। সবচেয়ে বড় ফুল রয়েছে র্যাফলেশিয়া। সবথেকে বড় পাখি রয়েছে পৃথিবীর মধ্যে উট পাখি। এবং সবচেয়ে ছোট পাখি বললে হয়ে যাবে কিন্তু হামিং বার্ড। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম। তো ভারতবর্ষের প্রথম যে টপিকগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। প্রত্যেকটা জিনিস একটু ভালো করে দেখবে কারণ এখান থেকে গুলিয়ে যায়। তো বাংলার প্রথম বললে হয়ে যাবে কিন্তু রবার্ট ক্লাইভ। তারপরে সেই পোস্টটার নাম এলো গভর্নর জেনারেল রেগুলেটিং অ্যাক্ট 1773। তারপর বাংলার গভর্নর জেনারেল হলেন প্রথমবারের জন্য ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম গভর্নর জেনারেল, তো প্রথম গভর্নর জেনারেল থেকে এটা বাংলার ছিল, এখান থেকে কিন্তু ভারতের হয়ে গেল। পোস্টটা আমরা পেলাম কিন্তু 1833 সালে এবং হলেন উইলিয়াম বেন্টিঙ্ক।
ভারতের প্রথম ভাইসরয় আমরা পেলাম চার্টার অ্যাক্ট 1858-এ, এবং সেই সময় কিন্তু প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর বললে অবশ্যই হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট আমরা দেখব স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো এর আগে ছিল স্বাধীন ভারতের প্রথম, এই ভারতীয় ছিল না, তখন দেখেছিলাম মাউন্টব্যাটেন, এবং যখনই এই যে ভারতীয়টা মেনশন থাকবে উত্তর হয়ে যাবে রাজা গোপালাচারী, এবং রাজা গোপালাচারী কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেলও ছিলেন। নেক্সট রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। প্রত্যেকটা প্রশ্ন বহুবার করে পরীক্ষায় এসেছে, তাই তোমরা অবশ্যই খুব ভালো করে কিন্তু মুখস্থ করে রাখবে। নেক্সট রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা রয়েছে সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় আইএএস অফিসার রয়েছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। গণপরিষদের প্রথম সভাপতি আমরা পাব রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা দেখব স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল কানাইয়া। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক রয়েছেন কিন্তু সন্তোষ জর্জ। এরপর আমরা দেখব প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী। তো প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী বললে আমরা করব কিন্তু কল্পনা চাওলা। আন্তর্জাতিক বিচার আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে প্রথম ভারতীয় বিচারক হয়েছিলেন নগেন্দ্র সিং। প্রথম ভারতীয় যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেন তিনি রয়েছেন মিহির সেন, এবং প্রথম মহিলা ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তিনি কিন্তু সুইমার আরতি সেন। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় রয়েছেন জি শঙ্কর কুরুপ। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা বললে হয়ে যাবে কিন্তু বাঙালি আশাপূর্ণা দেবী, তার লেখা প্রথম প্রতিশ্রুতির জন্য। নেক্সট আমরা দেখব প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি হবেন এস রাধাকৃষ্ণন, ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পান হয়ে যাবে আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি অবশ্যই খান আব্দুল গফ্ফর খান। পরমবীর চক্র প্রাপ্ত প্রথম ব্যক্তি রয়েছেন সোমনাথ শর্মা। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই রাজেন্দ্র প্রসাদ, এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি বললে আমরা করব প্রতিভা পাটেল। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছেন কিন্তু এস রাধাকৃষ্ণন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী রয়েছেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রয়েছেন ইন্দিরা গান্ধী, এবং প্রথম মহিলা রাজ্যপাল বললে হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন সুচেতা কৃপালিনী। তো আমাদের লাস্ট ইয়ার যে মিসলেনিয়াস প্রিলিমস হলো, তো ওই পরীক্ষায় কিন্তু ওই ভারতবর্ষের প্রথম থেকে 5টা প্রশ্ন আমরা পেয়েছিলাম। তো খুব ইম্পর্ট্যান্ট টপিক, খুব ভালো করে দেখবে। এখানে আমরা দেখে নিলাম প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হয়েছেন অবশ্যই বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম স্পিকার বললে লোকসভার হয়ে যাবে জিভি মাভলাঙ্কার। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পাওয়া প্রথম ভারতীয় বিজ্ঞানী বললে হয়ে যাবে হরগোবিন্দ খুরানা। প্রথম ভারতীয় ম্যাগসেসে পুরস্কার জিতেছিলেন আচার্য বিনোবা ভাবে, এবং প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাইজ জেতেন তিনি কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি প্রথম এশিয়ানও কিন্তু অবশ্যই। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম নির্বাচন কমিশনার হয়েছিলেন সুকুমার সেন। প্রথম পাইলট জেআরডি টাটা। ভারতীয় বিমান সংস্থার প্রথম মহিলা পাইলট বললে হয়ে যাবে দুর্বা ব্যানার্জি। প্রথম ভারতীয় মহিলা যিনি বিমান চালান তিনি কিন্তু সরলা ঠাকরাল।
তো দুর্বা ব্যানার্জি তিনি কিন্তু ভারতীয় বিমান সংস্থার প্রথম মহিলা পাইলট, এবং যিনি ক্যাজুয়ালি চালিয়েছিলেন, ঠিক আছে, ভারতীয় কোনো বিমান সংস্থার হয়ে নয়, তিনি সরলা ঠাকরাল। এবং এরপরে রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার অফিসে মারা যান, অর্থাৎ ডাই ইন হার্নেস, তিনি রয়েছেন জাকির হোসেন। দক্ষিণ মেরুতে পৌঁছানোর প্রথম মানুষ আমরা পাব JK বাজাজ। নেক্সট আমরা দেখব মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ব্যক্তি হয়ে গেলেন কিন্তু অবতার সিং চিমা। প্রথম ভারতীয় যিনি অ্যান্টার্কটিকায় পৌঁছান তিনি ছিলেন রামচরণ, এবং অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় KD যাদব, তিনি ব্রোঞ্জের মেডেল জেতেন। নেক্সট আমরা দেখব অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী 2000 সালের সিডনি অলিম্পিকে তিনি কিন্তু ওয়েট লিফটার হিসেবে প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রোঞ্জ মেডেল জেতেন। এবং স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট যদি আমরা দেখি ভারত থেকে প্রথম, তিনি অবশ্যই অভিনব বিন্দ্রা 2008। প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার কিরণ বেদি। সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক, এটা কিন্তু চিফ জাস্টিস নন, তিনি জাজ ছিলেন সুপ্রিম কোর্টের, এবং প্রথম মহিলা জাজ তো মীরা সাহেব ফাতিমা বিবি। জাতিসংঘে প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রদূত হয়েছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কিন্তু বাচেন্দ্রী পাল। এবং পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখব জুনকো তাবে, এরপরে আমাদের রয়েছে, তো এক্ষেত্রে আমাদের হয়ে গেল বাচেন্দ্রী পাল। নেক্সট আমরা দেখব প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তিনি রীতা ফারিয়া। প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন তিনি কিন্তু সুস্মিতা সেন। বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা বললে হয়ে যাবে অরুন্ধতী রায় 1997। পৃথিবীর মধ্যে যদি প্রথম টেস্ট টিউব বেবি দেখি সেটা অবশ্যই লুই জন ব্রাউন, ঠিক আছে। ফিজিওলজিস্ট রবার্ট G এডওয়ার্ড 1978 সালে প্রথম টেস্ট টিউব বেবি তৈরি করেন। এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি রয়েছে কানুপ্রিয়া আগরওয়াল 1978 23 অক্টোবর। এবং ডক্টর সুভাষ মুখার্জি প্রথম কিন্তু IVF এর সাহায্যে টেস্ট টিউব বেবি তিনি কিন্তু তৈরি করেন। নেক্সট আমাদের রয়েছে পৃথিবীর মধ্যে প্রথম হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়েছিল 1967, বার্নার্ড শ করেছিলেন সেই হার্ট ট্রান্সপ্লান্টেশন। এবং ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্টেশন সেটা চেষ্টা করা হয়েছিল, ট্রাই করা হয়েছিল 1968-এ। প্রফুল্ল কুমার সেন, ডক্টর প্রফুল্ল কুমার সেন চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হন না। এবং পরবর্তীতে 1994 সালে P ভেনুগোপাল তিনি কিন্তু প্রথম সাকসেসফুল হয়েছিলেন হার্ট ট্রান্সপ্লান্টেশনে। নেক্সট আমরা দেখে নেব, এরপরে আমাদের রয়েছে ভারতের প্রথম সংবাদপত্র আমরা পাবো বেঙ্গল গেজেট। ভারতের প্রথম বাংলা মাসিক পত্রিকা রয়েছে দিগদর্শন। ভারতের প্রথম বাংলা সংবাদপত্র আমরা পাবো সমাচার দর্পণ। ভারতের প্রথম ডাকঘর আমরা পাবো কলকাতা। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন রয়েছে ডায়মন্ড হারবার থেকে কলকাতা। প্রথম রেলওয়ে আমরা পাবো বোম্বে থেকে থানে 1853। নেক্সট আমাদের রয়েছে ভারতের প্রথম বৈদ্যুতিক রেলওয়ে বোম্বে ফিটি থেকে কুর্লা 1925 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা তো বহুবার এসেছে। বোম্বে টু থানে ভারতের প্রথম রেলওয়ে। প্রথম সবাক চলচ্চিত্র বললে হয়ে যাবে আলম আরা। রঙিন চলচ্চিত্র বললে হয়ে যাবে কিষাণ কন্যা। আলম আরাটাও কিন্তু পরীক্ষায় এসেছে। নেক্সট আমরা দেখব প্রথম ভারতীয় সাদা কালো সিনেমা স্কোপ রয়েছে কাগজ কা ফুল 1959। এরপর আমরা দেখব ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর রয়েছে প্রথম পারমাণবিক কেন্দ্র, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ভারতের প্রথম মিসাইল পৃথিবী, প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রথম মিডিল রেঞ্জের যে মিসাইল সেটা অগ্নি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ভারতের প্রথম বড় মাপের পারমাণবিক চুল্লি অপসরা, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ার WBCS মেন্সে প্রশ্নটা এসেছিল।
নেক্সট রয়েছে প্রথম সাবমেরিন রয়েছে কিন্তু। নেক্সট আমাদের রয়েছে ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন আইএনএস চক্র। প্রথম এয়ারক্রাফট কেরিয়ার ভারতীয় জাহাজ, সেটা আমরা পাবো আইএনএস বিক্রান্ত। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ বললে অবশ্যই হয়ে যাবে আর্যভট্ট। এবং প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা আমাদের ডোমেস্টিক্যালি বিল্ড বা ইন্ডিজিনিয়াসলি বিল্ড আমরা দেখব, সেটা হচ্ছে গিয়ে ইনস্যাট 2A। ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ পোখরান। এবং ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প যদি বলা হয় সেটা হয়ে যাবে কিন্তু সিদ্রাপং। তো নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে বিশ্বের প্রথম। তো বিশ্বের প্রথমের মধ্যে আমরা প্রথমেই পাবো প্রথম এভারেস্ট আরোহণকারী ব্যক্তি তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। উত্তর মেরুতে পৌঁছানো প্রথম ভারতীয় মানুষ বললে আমরা করব রবার্ট এডউইন পিয়ারি। দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম ব্যক্তি বললে হয়ে যাবে রোড আমুন্ডসন। প্রথম বিশ্বকাপ ফুটবল জয়ী দেশ আমরা পাবো উরুগুয়ে। নেক্সট আমাদের রয়েছে প্রথম সংবিধান প্রণয়নকারী দেশ আমরা পাবো মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম ব্যক্তি যিনি সমুদ্র পথে পৃথিবী প্রদক্ষিণ করেন তিনি হয়ে যাবেন ফার্ডিনান্ড ম্যাগেলান। আধুনিক অলিম্পিক গেমসের আয়োজক প্রথম দেশ হয়েছিল গ্রিস, অর্থাৎ গ্রিসে কিন্তু প্রথমবারের জন্য মডার্ন অলিম্পিক যেটা আমরা পাবো 1896 সেটা কিন্তু প্রথমবারের জন্য হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব চাঁদে পা রাখা প্রথম মানুষ অবশ্যই নীল আর্মস্ট্রং। মহাকাশে যাওয়া প্রথম মানুষ ছিলেন ইউরি গ্যাগারিন। প্রথম মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল কলম্বিয়া। মহাকাশে প্রথম নারী মহাকাশচারী বললে হয়ে যাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা বললে হবে জুনকো তাবে। জাতিসংঘ আমাদের ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি সেখানকার প্রথম মহিলা সভাপতি বললে আমরা অবশ্যই করব বিজয় লক্ষ্মী পণ্ডিত। 1953 সালে তিনি ইউএনজি এর প্রথম মহিলা সেক্রেটারি কিন্তু হন। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ পুরস্কার। তো গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে প্রথমেই যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার আমরা এখান থেকে প্রশ্ন পাই সেটা হচ্ছে নোবেল পুরস্কার। তো নোবেল পুরস্কার নিয়ে একটা সেপারেট ক্লাস আমি করিয়েছি কিছুদিন আগেই, তোমরা যদি সেই ক্লাসটা না দেখো এবং দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো। তো নোবেল সম্পর্কে আমরা দেখব প্রথমেই ছটি ফিল্ডে কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তিতে, সাহিত্যে, চিকিৎসা, পদার্থবিদ্যা এবং রসায়ন, এবং পরবর্তীতে অ্যাড হয়েছে অর্থনীতি। বর্তমানে 6টি ফিল্ডে দেওয়া হয় নোবেল পুরস্কার। মোট ভারতীয় পুরস্কার বিজয়ী যদি আমরা দেখি 10 জন রয়েছেন। প্রথম ভারতীয় নোবেল বিজয়ী আমরা পাবো রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার জয়লাভ করেন। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপ্ত মহিলা বললে মাদার টেরেসা। 1979 সালে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পান। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বললে অবশ্যই আমরা করব অমর্ত্য সেন। 1998 সালে তিনি অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সে কিন্তু নোবেল পুরস্কার পান। এবং 1930 সালে রামান এফেক্টের জন্য সিভি রামান প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যা বা ফিজিক্সে নোবেল পুরস্কার পান। চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় আমরা করব হরগোবিন্দ খুরানা 1968 সালে। নেক্সট আমাদের রয়েছে পরের পুরস্কার পুলিৎজার প্রাইজ, এটা সাংবাদিকতায় দেওয়া হয়। একাডেমি পুরস্কার যেটা অস্কার পুরস্কার নামে পরিচিত, যেটা অবশ্যই সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। এবং এক্ষেত্রে আমরা 2-3টে টপিক দেখব। যেমন প্রথমেই রয়েছে 1983 সালে ভানু আথাইয়া কিন্তু প্রথম ভারতীয় যিনি অস্কার প্রাইজ পান, এবং অস্কার তিনি কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য পান।
ভানু আথাইয়া। নেক্সট রয়েছে সত্যজিৎ রায়, তিনি প্রথম ভারতীয় যিনি সম্মানসূচক অস্কার আজীবন সম্মাননা পুরস্কার পান, অর্থাৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তিনি কিন্তু পান, প্রথম ভারতীয় যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান অস্কারে, এবং তিনি অবশ্যই কিন্তু সত্যজিৎ রায়। নেক্সট আমরা দেখব কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে, পরীক্ষার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি। বুকার প্রাইজ অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। 2024 সালে বুকার প্রাইজ বিজয়ী ছিলেন সামান্থা হার্ভে, অরবিটাল তার এই বইটির জন্য। ভারতীয় বিজয়ী আমরা পাবো VS নাইপাল, প্রথম বুকার প্রাইজ বিজয়ী ভারতীয় 1971 সালে ইন এ ফ্রি স্টেট এই বইটির জন্য তিনি কিন্তু বুকার প্রাইজ পান। এবং এই বইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দিয়ে দেয় মিডনাইট চিলড্রেন কার লেখা, তো সেক্ষেত্রে তোমরা যদি এই জিনিসগুলো পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের উত্তর করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো মিডনাইট চিলড্রেন লেখা সালমান রুশদির, 1981 সালে তিনি এই লেখার জন্য বুকার প্রাইজ পান। দ্য গড অফ স্মল থিংসের জন্য 1997 সালে অরুন্ধতী রায়, প্রথম ভারতীয় বাঙালি যিনি বুকার প্রাইজ পান। বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। কিরণ দেশাইয়ের লেখা বই দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য তিনি 2006 সালে বুকার প্রাইজ পান, এবং দ্য হোয়াইট টাইগার এই বইটির জন্য 2008 সালে অরবিন্দ আদিকা তিনি কিন্তু ভারতীয়, তিনি কিন্তু বুকার প্রাইজ পান। নেক্সট পুরস্কার আমরা দেখব আন্তর্জাতিক বুকার প্রাইজ বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটা দেওয়া হয় সাহিত্যে 2005 সাল থেকে। গ্র্যামি পুরস্কার সঙ্গীতে মিউজিকের ক্ষেত্রে দেওয়া হয়। প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি পুরস্কার জয়লাভ করেছিলেন সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর। ওয়েস্ট মিটস ইস্ট এই যে এর জন্য তিনি কিন্তু 1967 সালে এই পুরস্কার পান। রামান ম্যাগসেসে পুরস্কার, এটা কিন্তু সমাজসেবা, সাংবাদিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। প্রথম ভারতীয় প্রাপক বললে হয়ে যাবে বিনোবা ভাবে, এবং 2023 সালের প্রাপক রবি কানন। এবং 2025 সালে একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন, প্রথম ইন্ডিয়ান অর্গানাইজেশন যেটা রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেই অর্গানাইজেশনের নাম আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে অনেকবার করিয়েছি, তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, হোমওয়ার্ক থাকলো। নেক্সট আমরা দেখব ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এবং প্রথম প্রাপক বললে হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী, CV রামন, এই তিনজনকেই 1954 সালে দেওয়া হয়, এবং প্রথম দেওয়া হয় কিন্তু রাধাকৃষ্ণনকে। 2024 সালের প্রাপক ছিলেন নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং, কর্পূরী ঠাকুর, MS স্বামীনাথন এবং লালকৃষ্ণ আডভানি। এবং 2025 সালে ভারতরত্ন কাউকেই দেওয়া হয়নি, তো 24টা মনে রাখবে তোমরা। দাদা সাহেব ফালকে পুরস্কার যেটা আমরা অবশ্যই পাবো সিনেমার ক্ষেত্রে, এবং প্রথম প্রাপক কিন্তু অবশ্যই দেবিকা রানী। নেক্সট আমরা দেখে নেব জ্ঞানপীঠ পুরস্কার, যেটা সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ভারতবর্ষের, তো অবশ্যই সাহিত্য, এবং প্রথম প্রাপক ছিলেন শঙ্কর কুরুপ। প্রথম বাঙালি প্রাপক বললে হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1966 সালে তার লেখা গণদেবতার জন্য। এবং 59তম প্রাপক যেটা 2025 সালে ডিক্লেয়ার করা হয়েছে, সেটা অবশ্যই বিনোদ কুমার শুক্লা, তিনি পেয়েছেন কিন্তু এই পুরস্কার। সরস্বতী সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, স্পোর্টস কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। অর্জুন পুরস্কার ভারতবর্ষের স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু সবথেকে পুরনো পুরস্কার, এটা অবশ্যই স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয়। তো নেক্সট রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ভারতবর্ষের এটা সর্বোচ্চ স্পোর্টসের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথ আনন্দ। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার অনেকবার এসেছে পরীক্ষায়, বিজ্ঞানে দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে।
বৌলক পুরস্কার কৃষিক্ষেত্রে দেওয়া হয়। পরমবীর চক্র ভারতবর্ষের সর্বোচ্চ বীরত্বর পুরস্কার অর্থাৎ গ্যালান্টারি অ্যাওয়ার্ড, এবং এটা কিন্তু সোমনাথ শর্মা ছিলেন প্রথম প্রাপক। এটা ওয়ার টাইম, এবং অশোক চক্র আমরা পাবো, কিন্তু এটা কিন্তু ওয়ার টাইম নয়। এবং ভারতের সর্বোচ্চ শান্তিকালীন পুরস্কার কিন্তু আমরা পাবো অশোক চক্র। নেক্সট আমাদের রয়েছে বাঙালি লেখক এবং কবিদের ছদ্মনাম। তো প্রথমেই আমরা দেখব বিদ্যাসাগর। বিদ্যাসাগর যে ছদ্মনামে লিখতেন সেটা আমরা পাবো কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, বিদ্যাসাগরের ছদ্মনাম বা নিকনেম। নেক্সট আমাদের রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কমলাকান্ত, মুচিরাম গুড় এবং দর এই নামগুলোতে কিন্তু লিখতেন। রাজশেখর বসু, তার ছদ্মনাম আমরা পাবো পরশুরাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার যদি আমরা ছদ্মনাম দেখি সেটা হয়ে যাবে কিন্তু অনিলা দেবী এবং অনুপমা। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছদ্মনাম রয়েছে, আন্নাকলি পাকরাশি, ভানু সিংহ, দিবাকর শর্মা। এই ছদ্মনামগুলোতে তিনি কিন্তু অনেক লেখা লিখেছেন। কালীপ্রসন্ন সিংহ, তার ছদ্মনাম আমরা পাবো হুতুম প্যাঁচা, অনেকবার আমরা পরীক্ষায় দেখেছি এখান থেকে প্রশ্ন। কাজী নজরুল ইসলাম, তিনি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র। বিমল ঘোষ, তিনি মৌমাছি এই ছদ্মনাম ব্যবহার করতেন লেখার ক্ষেত্রে। মধুসূদন দত্ত, তিনি টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে পরিচিত। সৈয়দ মুজতবা আলী, তিনি সত্যপীর ছদ্মনামে লিখতেন। বলাই চাঁদ মুখোপাধ্যায়, তিনি বনফুল তার ছদ্মনাম। বিনয় মুখার্জির ছদ্মনাম আমরা পাবো কিন্তু যাযাবর, এবং বিনয় ঘোষ বললে হয়ে যাবে কালপেচা এবং শ্রীবৎস। শঙ্খ ঘোষের ছদ্মনাম রয়েছে কুন্তক। মনীষ ঘটকের ছদ্মনাম আমরা পাবো যুবনাশ্য। অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম রয়েছে লীলাময় রায়। এবং নেক্সট আমরা দেখব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম রয়েছে চন্দ্রহাস। শক্তি চট্টোপাধ্যায়, তিনি রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামে লিখতেন, এবং মহাশ্বেতা দেবীর ছদ্মনাম আমরা পাবো কিন্তু সুমিত্রা দেবী। তো এই আমাদের হয়ে গেল নিকনেম। নেক্সট আমরা দেখে নেব কিছু ফেমাস পার্সোনালিটি, বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের ডাকনাম কী রয়েছে। তো প্রথমেই আমরা দেখব জাতির জনক। তো জাতির জনক নামে পরিচিত অবশ্যই কিন্তু মহাত্মা গান্ধী। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। নেতাজি অবশ্যই সুভাষচন্দ্র বসু। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। এবং চাণক্যের ডাকনাম বা নিকনেম আমরা পাবো কিন্তু ভারতের ম্যাকিয়াভেলি। পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায়। ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। এবং প্রদীপধারী মহিলা বলা হয় কিন্তু ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয় কিন্তু লেডি উইথ ল্যাম্প। এবং মর্নিং স্টার নামে পরিচিত অবশ্যই রামমোহন রায়। কর্পূরী ঠাকুর, তিনি জননায়ক নামে পরিচিত। এই জায়গাগুলো একটু দেখবে, জননায়ক এবং লোকনায়ক কে রয়েছে। তো জননায়ক আমাদের হয়ে গেল কর্পূরী ঠাকুর। গ্র্যান্ড ওল্ড ম্যান অবশ্যই দাদাভাই নওরোজি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। লোকমান্য অবশ্যই হয়ে যাবে বিজি তিলক। লোকনায়ক বললে কিন্তু আমরা করব জয়প্রকাশ নারায়ণ। তো জননায়ক হয়ে গেল কর্পূরী ঠাকুর, এবং লোকনায়ক বললে অবশ্যই কিন্তু আমরা করলাম জয়প্রকাশ নারায়ণ। নেক্সট রয়েছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, অবশ্যই আমরা করব বল্লভভাই প্যাটেল। ইংরেজি কবিতার জনক, ঠিক আছে, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি যদি আমরা দেখি সেটা অবশ্যই আমরা করব জিওফ্রে চসার। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। তো ভারতের তোতা পাখি প্যারট অফ ইন্ডিয়া অবশ্যই আমের খসরু। এবং দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন কিন্তু যতীন্দ্র সেনগুপ্ত। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ ধ্রুপদী নৃত্য এবং তাদের শিল্পীদের নাম।
তো প্রথমেই আমরা যে ক্লাসিক্যাল ডান্সটি পাবো সেটা অবশ্যই ভারতনাট্যম। তো ভারতনাট্যম এটা তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ডান্স, এবং ভারতনাট্যমের যদি আমরা আর্টিস্ট দেখে নিই কিছু, তো তার মধ্যে প্রথমেই আমরা পাবো যামিনী কৃষ্ণমূর্তি, এটা ইয়ামিনী অর্থাৎ যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, টি বালা সরস্বতী, পদ্ম সুব্রমণিয়াম, মৃণালিনী সারাভাই এবং বৈজয়ন্তী মালা বালি। এই প্রত্যেকে কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত বিখ্যাত ডান্সার। নেক্সট আমরা দেখে নেব ওডিসি। তো ওডিসি অবশ্যই ওডিশার একটি ক্লাসিক্যাল ডান্স, এবং আর্টিস্টের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে কেলুচরণ মহাপাত্র, পঙ্কজ চরণ দাস, সংযুক্তা পানিগ্রাহী, সোনাল মান সিং এবং মাধবী মুদগাল। এই প্রত্যেকেই কিন্তু ওডিসি ডান্সার। কুচিপুড়ি এটা আমরা অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল ডান্সের টাইপ পাবো, এবং এই কুচিপুড়ি আর কি নাচে যারা বিখ্যাত মানুষ রয়েছেন তারা অবশ্যই যামিনী কৃষ্ণমূর্তি। তো ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটোর ক্ষেত্রেই তিনি কিন্তু ভীষণ এক্সপার্ট। নেক্সট রয়েছে মল্লিকা সারাভাই এবং ভেমপতি চিন্না সত্যম। এরপর আমরা দেখে নেব কত্থক। কত্থক নাচের জন্য বিখ্যাত বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, সীতারা দেবী, স্বপ্না দেবী এবং গোপীকৃষ্ণ, এবং এটা আমরা উত্তরপ্রদেশের কিন্তু ক্লাসিক্যাল ডান্স পাবো। কথাকলি কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য। শিল্পী রয়েছেন মৃণালিনী সারাভাই। তো প্রথমে আমরা দেখেছিলাম ভারতনাট্যমেও কিন্তু মৃণালিনী সারাভাই তিনি একজন বিখ্যাত ডান্সার, এবং কথাকলির ক্ষেত্রেও তিনি রয়েছেন। ডক্টর ভি নারায়ণন মেনন, সরি ডক্টর নয়, আমার জাস্ট ইসরোর কথা মনে পড়ে গেল, ডক্টর ভি নারায়ণন। তো এক্ষেত্রে জাস্ট ভি নারায়ণন মেনন তিনি রয়েছেন কথাকলির শাস্ত্রীয় নৃত্যের একজন ডান্সার। নেক্সট রয়েছে উদয় শঙ্কর। এরপরে আমরা দেখব মোহিনী আট্টম। মোহিনী আট্টম এটা কেরালার একটি ক্লাসিক্যাল ডান্স রয়েছে। শিল্পী আমরা পাবো শান্তা রাও, ভারতী শিবাজি, রাগিনী দেবী। আমাদের স্টেটের ক্ষেত্রে খুব বেশি কিন্তু আর্টিস্টের নাম আসে না, এখান থেকে মেইনলি আমরা পাই কোন রাজ্যে কোন ক্লাসিক্যাল ডান্স রয়েছে, এবং সেন্ট্রালের পরীক্ষায় আমরা দেখতে পাই কোন নাচের সঙ্গে কোন শিল্পী যুক্ত, এবং সেই শিল্পী কবে ভারতরত্ন পেয়েছেন, এখান থেকেও প্রশ্ন আমরা সেন্ট্রালের পরীক্ষাগুলোতে পাই। এবং আমাদের স্টেটের পরীক্ষায় সেরকম বেশি ঘুরিয়ে কিছু প্রশ্ন আসে না, শুধু কোন ক্লাসিক্যাল ডান্স বা কোন ফোক ডান্স কোথায় দেখতে পাওয়া যায় বা সেখান থেকে আমরা পাই। তো এখানে আমরা দেখব মণিপুরি। তো মণিপুরের নাম দেখেই বোঝা যাচ্ছে এটা মণিপুরের একটি ক্লাসিক্যাল ডান্স। শিল্পী রয়েছেন গুরু বিপিন সিং, জাভেরি সিস্টার এবং গুরু আমলি সিং। এবং সব শেষে আমাদের রয়েছে সাত্রিয়া। সাত্রিয়া এই ক্লাসিক্যাল ডান্সটি আমরা আসামে পাবো। শিল্পী রয়েছেন যতীন গোস্বামী, ইন্দ্র বোরা এবং ঘনকান্ত বোরা। নেক্সট আমরা দেখে নিই পরের টপিক আমাদের রয়েছে ফোক ডান্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের লোকনৃত্য। তো ভারতবর্ষে যে লোকনৃত্যগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে, সেগুলো আমরা রাজ্যের নাম ধরে ধরে মনে রাখব। তো প্রথমেই আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যে ফোক ডান্সগুলো রয়েছে তার মধ্যে আমরা পাবো কাঠি, ছৌ, বাউল রয়েছে, কীর্তন, যাত্রা, গম্ভীরা, ঢালি। এই প্রত্যেকটি আমরা পাবো পশ্চিমবঙ্গের লোকনৃত্য। বিহারে রয়েছে জাতা যতীন, বিদেশিয়া পরীক্ষায় আসে, ঝিঝিয়া, নাটুয়া। ঝাড়খণ্ডে আমরা পাবো পাইকা, সরাইকেল্লা ছৌ। নেক্সট রয়েছে করম নাচ, ঝুমর, ডাঙ্গা। এই প্রত্যেকটাই ঝাড়খণ্ডের লোকনৃত্যর মধ্যে রয়েছে। ওড়িশায় আমরা পাবো ছৌ, পাইকা, চাড্ড, দণ্ডযাত্রা এবং গুমার সঞ্চার, এই লোকনৃত্যগুলো। মধ্যপ্রদেশে পাবো ফুলপাতি, গ্রিডা, মাটকি এবং জাউরা। তো জাউরা, মাটকি, ফুলপাতি এবং গ্রিডা এই চারটে আমরা পেলাম মধ্যপ্রদেশের লোকনৃত্য। ছত্তিশগড়ে রয়েছে গৌরী, কর্ম, ঝুমার, পালি, তপালি এবং নভরানি।
এই যে লোকনৃত্যগুলো রয়েছে এগুলো আমরা পাবো ছত্তিশগড়ের লোকনৃত্য। নেক্সট আমরা দেখব উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে রয়েছে গাড়োয়ালি, কুমায়ুনি, কাজরি এবং ঝোড়া। উত্তরপ্রদেশে রয়েছে নৌটাঙ্কি, ঝোড়া, চাপেলি, রাসলীলা, কাজরি এবং জৈতা। এই ফোক ডান্স প্রত্যেকটাই আমরা উত্তরপ্রদেশে পাই। তো নৌটাঙ্কি, তো উত্তরপ্রদেশের লোক নৌটাঙ্কি, চাপেলি, রাসলীলা এই যে ফোক ডান্সগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাই। গুজরাটে রয়েছে গরবা এবং ডান্ডিয়া। রাজস্থানে আমরা পাবো গিনাট। নেক্সট রয়েছে ঘুমার, চক্রি, গাঙ্গর, ঝুলন, লীলা, সুইসিনি। এই প্রত্যেকটা কিন্তু রাজস্থানের ফোক ডান্স। পাঞ্জাবে তো অবশ্যই ভাংড়া পাবো, গিদ্দা পাবো, দাফ, দামান এইগুলো রয়েছে। হরিয়ানাতে আমরা পাবো ঝুমার, ফাগ, দাফ, ধামাল, লুর এবং গুগ্গা এই লোকনৃত্যগুলো। নেক্সট আমরা দেখব হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে রয়েছে ঝোড়া, ঝালি, ডাঙ্গি, মাহাসু, জাড্ডা, ছাহরি, চাপেলি, নটি। এই সমস্ত ফোক ডান্সগুলো আমরা কিন্তু হিমাচল প্রদেশে পাবো। নেক্সট আমাদের রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে রাউফ, হিকত, চাকরি, দামালি, দুমহাল। এই যে ফোক ডান্সগুলো রয়েছে এগুলো আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের ফোক ডান্স পাবো। অন্ধ্রপ্রদেশে রয়েছে গ্রন্থমার্দালা, বিদি, নাটকম, বুরকত, কুম্মি, সিদ্ধি এবং মাধুরী। আসামে আমরা অবশ্যই তো পাবো বিহু, বাগুরুম্বা, ঝুমারা, তবল এবং চাংলি। মেঘালয়ে আমরা পাবো নংক্রেম, লাহো, বাগলা। এই যে ফোক ডান্সগুলো রয়েছে এগুলো আমরা সবগুলো পাবো মেঘালয়ে। নেক্সট আমরা দেখব ত্রিপুরা। ত্রিপুরার ফোক ডান্স আমাদের রয়েছে কিন্তু হোজাগিরি, বোমানি, গড়িয়া এবং ওয়াঙ্গল। অরুণাচল প্রদেশে রয়েছে আজিলামু, রেখাম, চালো এবং হিরি। নাগাল্যান্ডের ফোক ডান্স আমরা পাবো চাংলো, লিম এবং নুরালিম। মনে রাখা একটু কষ্টকর এই জিনিসগুলো, কিন্তু বারবার পড়লে দেখবে হয়ে যাবে যতটা মনে থাকে, কারণ তোমরা তো অপশন পাচ্ছই, তো কিছুটা মনে থাকলেও হয়ে যাবে। তো এক্ষেত্রে নাগাল্যান্ড আমরা দেখে নিলাম। নেক্সট রয়েছে মণিপুর, রাউকাত, থাংটা মার্শাল, পুংচোলাম, লুইভাট, শিমলাম। এই প্রত্যেকটা আমরা পাবো মণিপুরের ফোক ডান্স। নেক্সট রয়েছে মিজোরাম। তো মিজোরামের ফোক ডান্স রয়েছে চেরাও, চেরোকান, পাখুপিলা, জাংটালাম এবং সোলাকিয়া। মহারাষ্ট্রের ফোক ডান্সের মধ্যে আমাদের রয়েছে লোভানি, লেজিম। নেক্সট আমরা পাবো দাহিকালা, তামাশা, দণ্ডনিয়া, দশাবতার এবং মৌনিম। এই যে লোকনৃত্যগুলো রয়েছে এগুলো আমরা মহারাষ্ট্র রাজ্য কিন্তু দেখতে পাবো। নেক্সট আমাদের রয়েছে গোয়া। তো গোয়ার লোকনৃত্যের মধ্যে প্রথমেই রয়েছে মান্ডি, ঢাকনি, তারাংমেল এবং ফুগদি। কর্ণাটকে আমরা পাবো যক্ষগান, হুট্টারি, সুগ্গি এবং কুনিথা। কেরালা রাজ্যে রয়েছে মুদিয়েত্তু, কুম্মি, কৌকত্তি কালী, তপতি কালী, কালিয়াত্তম এবং অট্টম থুল্লাল। তামিলনাড়ুতে আমরা পাবো কোলাট্টাম, পিনাল, কাভাডি এবং কারাগাম। এই লোকনৃত্যগুলো আমাদের কিন্তু রয়েছে তামিলনাড়ু রাজ্যে। তো নেক্সট টপিক আমরা দেখে নেব বাদ্যযন্ত্র এবং তাদের একটা বাদক হবে, ঠিক আছে, যারা এক্সপোনেন্ট রয়েছেন বিখ্যাত বাদ্যযন্ত্রের বাদক। তো প্রথমেই আমরা দেখব সিতার। সিতার থেকে মেনলি যে নামটা তোমরা মনে রাখবে সেটা অবশ্যই রবি শঙ্কর। এছাড়াও নিখিল ব্যানার্জি, ওস্তাদ বিলায়েত খান, বুধাদিত্য মুখার্জি, এনার প্রত্যেকেই সিতার বাদক। সরোদ বাদক আমরা পাবো আমজাদ আলী খান, আলী আকবর খান এবং আলাউদ্দিন খান। তো তিনজনই খান রয়েছে, মনে রাখতে অসুবিধে হওয়ার কথা নয়। তো সরোদ বাদক আমরা পেলাম আমজাদ আলী খান এবং আলী আকবর খান। নেক্সট আমরা দেখব তবলা বাদক। তো তবলা বাদকের যে নামগুলো মনে রাখতে হবে সেটা জাকির হোসেন তো অবশ্যই,
আল্লাহ রাখা স্বপন চৌধুরী তবলা বাদক হিসেবে ভীষণ বিখ্যাত। বাঁশির ক্ষেত্রে মনে রাখবে হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ, এই দুটোই মনে রাখো এনাফ। সানাই বাদক হিসেবে যে বিখ্যাত তিনি অবশ্যই ওস্তাদ বিসমিল্লা খান, এটাই মেনলি পরীক্ষায় আসে। এছাড়াও দয়াশঙ্কর, শৈলেশ ভগত রয়েছেন। শান্তর বাদক আমরা পাবো শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, ভজন সাপরি। মেনলি শিবকুমার শর্মা থেকেই কিন্তু আমরা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে পেয়েছি। নেক্সট আমরা দেখে নেব ভায়োলিন। তো ভায়োলিন বাদক রয়েছেন এল সুব্রমণিয়াম এবং টি.এন. কৃষ্ণন, এবং বীণা বাদক বললে আমরা করব এস বালাচন্দ্রন এবং বদরুদ্দিন সাগর, কল্যাণ কৃষ্ণ ভগবতর। তো ভায়োলিন এবং বীণা থেকে সেরকম প্রশ্ন আসে না, তবুও একটু দেখে রাখবে। নেক্সট টপিক আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টারগুলো। তো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সেই সংস্থাগুলোর সদর দপ্তর কোথায় রয়েছে, এবার আমরা সেই টপিকটা দেখব। তো এটা আমরা ইংলিশেই দেখব, কারণ এখানে ইংলিশে দেখলেই তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। তো ওয়ার্ল্ড অর্গানাইজেশন যাদের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে, একসাথে রয়েছে পরপর, মনে রাখতে যাতে সুবিধা হয়। তো প্রথমেই রয়েছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভা। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভাতে। WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট রয়েছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। এই প্রত্যেকটা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট আমরা দেখে নেব ইউএসের নিউ ইয়র্কে যে সমস্ত অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার রয়েছে। তো প্রথমেই আমরা দেখব ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশনসের যে 5টি অর্গান রয়েছে প্রত্যেকটার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ছাড়া। ইউনাইটেড নেশন তার 6টি অর্গান রয়েছে, তো তার মধ্যে 5টি অর্গান এবং ইউনাইটেড নেশনস প্রত্যেকটার হেডকোয়ার্টার আমরা পাবো নিউ ইয়র্কে। দেন তো তার মধ্যে সেক্রেটারিয়েট আমরা দেখলাম। ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইকোসক যেটা রয়েছে, UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইউনিসেফ প্রত্যেকটার হেডকোয়ার্টার আমরা পাবো কিন্তু নিউ ইয়র্কে, এবং প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে পরীক্ষায়, ভীষণ ইম্পর্টেন্ট জায়গাগুলো, তো ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। নেক্সট আমাদের রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নাটো। এই দুটি সংস্থার হেডকোয়ার্টার আমরা পাবো বেলজিয়ামের ব্রাসেলসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ এই দুটো অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার রয়েছে ইউকের লন্ডনে। নেক্সট আমরা দেখব চায়নার সাংঘাই, এখানে আমরা ব্রিক্সের সদর দপ্তর পাবো। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু ফিলিপাইন্সের ম্যানিলাতে। এশিয়ানের হেডকোয়ার্টার আমরা পাবো ইন্দোনেশিয়ার জাকার্তাতে। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, তার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু এটা কর্পোরেশন না কোঅপারেশন হবে, ঠিক আছে। সার্কের সদর দপ্তর আমরা পাবো নেপালের কাঠমান্ডুতে। এই প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, খুব ভালো করে মনে রাখবে প্রত্যেকটা জিনিস, বারবার করে বলছি, এবং পরীক্ষায় দেখবে অনেকটা কমন তোমরা এখান থেকে পাবে। নেক্সট আমরা দেখে নেব ইন্টারপোলের হেডকোয়ার্টার আমরা পাবো ফ্রান্সের লিয়ন্সে। নেক্সট রয়েছে ওপেকের সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। ওয়ার্ল্ড লাইফ ফান্ড, তার হেডকোয়ার্টার আমরা পাবো সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এই দুটো অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার রয়েছে ইউএসের ওয়াশিংটন ডিসিতে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, দুটোই ফুড দিয়ে রয়েছে এবং দুটোর হেডকোয়ার্টারে আমরা পাবো ইতালির রোমে। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে
বিভিন্ন দেশের কারেন্সির নাম। তো চলো শুরু করি আমাদের পরের টপিক। প্রথমেই রয়েছে থাইল্যান্ড। তো থাইল্যান্ডের কারেন্সি রয়েছে কিন্তু বাট। ভুটানের কারেন্সি প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে নালট্রাম। মায়ানমারের কারেন্সি থেকেও প্রশ্ন আমরা পেয়েছি কিয়াত। ইসরায়েলে আমরা পাবো নিউ শেকেল। জার্মানির কারেন্সি রয়েছে কিন্তু মার্ক বা ইউরো। মালয়েশিয়ার রিঙ্গিত। দক্ষিণ আফ্রিকায় রেন্ট এই কারেন্সি ইউজ করা হয়। ব্রাজিলের কারেন্সি আমরা পাবো রিয়াল। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, তার যদি আমরা কারেন্সি দেখি সেটা হয়ে যাবে দিরহাম। ইরানের কারেন্সি রয়েছে রিয়াল। ডেনমার্কের কারেন্সি আমরা পাবো ক্রোন। নেক্সট আমরা দেখব আর্জেন্টিনার কারেন্সি রয়েছে পেসো। দেখো আর্জেন্টিনা, ফিলিপাইন্স, কিউবা এবং মেক্সিকো এই 4টি দেশের কারেন্সি কিন্তু পেসো। এবং পোল্যান্ডে জলটি এই কারেন্সিটি ব্যবহার করা হয়। ভিয়েতনামের কারেন্সি রয়েছে ডং, প্রিভিয়াস ইয়ারে এসেছে। উগান্ডায় আমরা পাবো সিলিং। নেক্সট আমরা দেখব পাউন্ড এই কারেন্সিটি কোন কোন দেশে ব্যবহার করা হয়। তো লেবানন, মিশর, সিরিয়া এবং যুক্তরাজ্য অর্থাৎ ইউকে এই প্রত্যেকটা দেশের কারেন্সি রয়েছে কিন্তু পাউন্ড। ইউক্রেনের কারেন্সি আমরা পাবো রিভনিয়া। কোরিয়ার কারেন্সি রয়েছে ওন। জাপানের কারেন্সি আমরা পাবো ইয়েন এবং ইতালির কারেন্সি রয়েছে কিন্তু ইউরো। নেক্সট আমরা দেখে নেব তুরস্ক। তো তুর্কির কারেন্সি রয়েছে লিরা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। চায়নার কারেন্সি আমরা পাবো রেনমিনবি। রাশিয়া এবং বেলারুস এই দুটো দেশে রুবেল এই কারেন্সিটি ব্যবহার করা হয়। বুলগেরিয়ার কারেন্সি রয়েছে লেভ। আলজেরিয়া, বাহরাইন এবং ইরাক, লিবিয়া, সার্বিয়া, কুয়েত এই প্রত্যেকটা দেশের কারেন্সি রয়েছে দিনার। হংকং, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া এর প্রত্যেকটা দেশের কারেন্সি আমরা পাবো কিন্তু ডলার। তো নেক্সট আমাদের রয়েছে সুইজারল্যান্ডের কারেন্সি আমরা পাবো ফ্র্যাঙ্ক। মঙ্গোলিয়ায় টগরক এই কারেন্সি ব্যবহার করা হয়। কিরগিজস্তানে রয়েছে সোম এবং কাজাখস্তানের কারেন্সি আমরা পাবো টেঙ্গে। তো যে নামগুলো একটু আনকমন সেগুলোর থেকে প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, তো খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট টপিক আমরা চলে যাব পার্লামেন্ট অফ ভেরিয়াস কান্ট্রিজ। তো বিভিন্ন দেশের পার্লামেন্টকে কি বলা হয় সেটা আমরা এবার দেখে নিই। তো ভারতের পার্লামেন্টই বলা হয়, সংসদ নামেই পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না এই দুটি দেশের পার্লামেন্টকে কংগ্রেস বলা হয়। ভুটানের পার্লামেন্ট শোকদু নামে পরিচিত, পরীক্ষায় কিন্তু এসেছে প্রশ্ন। ডেনমার্কের পার্লামেন্ট পরিচিত ফোকেটিং নামে। রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় ডুমা। নেপালের পার্লামেন্ট রাষ্ট্রীয় পঞ্চায়েত নামে পরিচিত। ইরান, মালদ্বীপ, মালয়েশিয়া এই 3টি দেশের পার্লামেন্টকে মজলিস বলা হয়। পরীক্ষায় কিন্তু মালয়েশিয়ার পার্লামেন্ট এটা পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা রয়েছে। নেক্সট রয়েছে জাপানের পার্লামেন্ট আমরা পাবো ডায়েট। আফগানিস্তানের পার্লামেন্ট থেকেও প্রশ্ন আমরা WBCS মেন্সে পেয়েছি, সোরাই মিল্লি। মঙ্গোলিয়া কুরাল বলা হয় মঙ্গোলিয়ার পার্লামেন্টকে। স্পেনের পার্লামেন্টকে বলা হয় কর্টেস এবং জার্মানির পার্লামেন্টকে বলা হয় বুন্ডেস্টাগ। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে বুকস অ্যান্ড অথর্স। তো এখানে আমরা ঐতিহাসিক বইগুলোও দেখব এবং রিসেন্ট টাইমের বা আমাদের কিছু আগের যে বইগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা ঐতিহাসিক বইগুলো দেখে নিই। তো ঐতিহাসিক বইয়ের মধ্যে প্রথমেই আমরা পাবো মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা বা কোথাও তোমরা চাণক্য পাবে, বিষ্ণুগুপ্ত পাবে একজনই। তো তিনি লিখেছেন অর্থশাস্ত্র। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা প্রচুর লেখা ইনফরমেশন এখান থেকে পাবো। নেক্সট রয়েছে অশ্বঘোষ রচনা করেছেন বুদ্ধচরিত।
বিশাখ দত্তের লেখা আমরা পাবো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। সোমদেব রচনা করেছেন কথা সরিত সাগর। দান সাগর, এবং এটা অদ্ভুত হবে, অদ্ভুত সাগর রচনা করেছেন বল্লাল সেন। অভিজ্ঞান শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, কুমার সম্ভবম, এর প্রত্যেকটা সংস্কৃত নাটক রচনা করেছেন কালিদাস। নেক্সট আমরা দেখব বৃহৎ কথা মঞ্জরি রচনা করেছেন ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্রের আমরা পাবো বৃহৎ কথা মঞ্জরি। বিষ্ণু শর্মা রচনা করেছেন পঞ্চতন্ত্র, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বরাহ মিহিরের সূর্য সিদ্ধান্ত, এটাও প্রিভিয়াস ইয়ারে আমরা পেয়েছি। এবং লাস্ট দিন আমরা যে প্রশ্নের সেটটা করছিলাম সেখানে আমরা দেখেছি দণ্ডিন তিনি দশকুমার চরিত রচনা করেছেন। ইতিহাসের যে রিভিশন ক্লাসটা আমরা করেছিলাম প্রিভিয়াস ইয়ারের, সেখানে আমরা পেয়েছিলাম দশকুমার চরিত। নেক্সট রয়েছে মত্তবিলাস মহেন্দ্র বর্মন, পল্লব রাজা মহেন্দ্র বর্মন তিনি রচনা করেন মত্তবিলাস, প্রিভিয়াস ইয়ারে এসেছে। এরপরে আমরা দেখব রামচরিত এবং রামচরিত মানস, বহুবার বহু পরীক্ষায় এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সহজ একটা প্রশ্ন। রামচরিত রচনা করেছেন রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী, এবং তুলসীদাস তিনি রচনা করেছেন রামচরিত মানস। জয়দেবের রচনা অবশ্যই গীত গোবিন্দ রয়েছে। নেক্সট আমরা দেখব শূদ্রকের রচনা করা একটা নাটক রয়েছে মৃচ্ছকটিকম। নাগসেনের মিলিন্দ পানহ, পাণিনির অষ্টাধ্যায়ী। বাণভট্ট তিনি হর্ষবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনকে নিয়ে রচনা করেছেন হর্ষচরিত, এবং কাদম্বরীও রয়েছে তার রচনার মধ্যে। নেক্সট আমরা হর্ষবর্ধনের কিছু লেখা দেখব। রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এর প্রত্যেকটা বই এবং নাটক এগুলো কিন্তু হর্ষবর্ধন তিনি লিখেছেন। আলবিরুনি কিতাবুল হিন্দ এবং বা তারিখি হিন্দ একটাই বই, তো এই বইয়ের লেখক রয়েছেন কিন্তু আলবিরুনি। নেক্সট আমরা দেখব তাবাকাতি নাসরি, মিনহাস উস সিরাজ তার রচনা। আমির খসরু যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত, তার লেখা কিছু আমরা বই দেখব। তো সুপুর, তারপর রয়েছে তুগলক নাম এবং খাজাইন উল ফুতু, এর প্রত্যেকটা আমরা পাবো আমির খসরুর লেখা। জিয়াউদ্দিন বার্নি, তারেকি ফিরোজ শাহী, পরীক্ষায় অনেকবার এসেছে প্রশ্ন। ইবন বতুতা, কিতাবুল রেহেলা, ভীষণ ইম্পর্টেন্ট। কৃষ্ণদেব রায় রচনা করেন অমুক্ত মাল্যদা, বিজয়নগর এম্পায়ারের একজন বিখ্যাত সম্রাট, বহুবার পরীক্ষায় এসেছে অমুক্ত মাল্যদা কার রচনা করা, সেক্ষেত্রে অবশ্যই কৃষ্ণদেব রায়। বাবরনামা, বাবরের আত্মজীবনী রচনা করেছেন অবশ্যই বাবর। নেক্সট রয়েছে হুমায়ুন নামা, এটা হুমায়ুনের জীবনী রয়েছে, আত্মজীবনী নয় জীবনী, এবং তার বোন গুলবদন বেগম রচনা করেছেন হুমায়ুন নামা। নেক্সট রয়েছে আকবরনামা, আবুল ফজলের রচনা করা, আকবরের জীবনী এবং আকবরের সভাকবি আবুল ফজল তিনি রচনা করেন। এগুলো আমাদের হয়ে গেল বিভিন্ন হিস্টোরিক্যাল বইগুলো। নেক্সট আমরা দেখব আমাদের রিসেন্ট টাইম এবং কিছু কাল আগের যে বইগুলো রয়েছে সেগুলো। তো তার মধ্যে প্রথমেই রয়েছে লালা লাজপত রায়, তার লেখা বই আমরা পাবো আনহ্যাপি ইন্ডিয়া, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট রয়েছে এম.কে. গান্ধী, তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এম.কে. গান্ধীর আত্মজীবনী। গোখলে, মাই পলিটিক্যাল গুরু, এবং সেলফ কনকোয়েস্ট, এই বইগুলো লিখেছেন মহাত্মা গান্ধী। এস রাধাকৃষ্ণনের লেখা বই আমরা পাবো দ্য হিন্দু ভিউ অফ লাইফ, প্রিভিয়াস ইয়ারে এসেছে, এবং ইন্ডিয়ান ফিলোসফি। সরোজিনী নাইডু, তার লেখা বই আমরা পাবো গোল্ডেন থ্রেশহোল্ড এবং ব্রোকেন উইংস। নেক্সট আমাদের রয়েছে মুল্করাজ আনন্দের বই আমরা পাবো কুলি এবং কনফেশন অফ এ লাভার। নীরজ সি চৌধুরী, তিনি হিন্দুইজম এবং অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, মিসলেনিয়াসের প্রশ্ন, এটা আমরা দেখেছি। নেক্সট রয়েছে মুন্সি প্রেমচাঁদ, তার লেখা গোদান, এটাও মিসলেনিয়াস প্রিলিমসের প্রশ্ন, এবং কর্মভূমি।
নেক্সট আমরা দেখব খুশওয়ান্ত সিং, তার লেখা বই রয়েছে ট্রেন টু পাকিস্তান, তোমাদের কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, ইন্দিরা গান্ধী রিটার্নস এবং বুড়িয়াল অ্যাট সি। নেক্সট রয়েছে আর কে নারায়ণ, তার লেখা আমরা পাবো মালগুড়ি ডেজ। তো নেক্সট আমাদের পরের টপিক রয়েছে অলিম্পিক্স। তো অলিম্পিক্স থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ফ্যাক্ট দেখব। তো প্রথমেই রয়েছে অলিম্পিক গেমস, এটা শুরু হয়েছিল খ্রিস্টের জন্মের 776 বছর আগে এথেন্সে। এটা গ্রিসের এথেন্সের মাউন্ট অলিম্পাসে শুরু হয়েছিল অলিম্পিক গেম প্রথম, এবং অনেক বছর পরে 1896 সালে মডার্ন অলিম্পিক গেমসের শুরু হয়, এবং এটাও কিন্তু গ্রিসের এথেন্সেই প্রথমবার শুরু হয়। অলিম্পিকের মূল মন্ত্র অর্থাৎ মোটো রয়েছে সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস, যার অর্থ আমরা পাবো দ্রুততর, ঠিক আছে, দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। নেক্সট আমরা দেখব অলিম্পিক পতাকায় 5টি রঙিন বৃত্ত একে অপরকে সংযুক্ত করে একটা প্রতীক তৈরি করেছে, ঠিক আছে। এই 5টি যে কালার রয়েছে, এই 5টি কালার কিন্তু 5টি কন্টিনেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো দেখো কি কি কালার কাকে কাকে রিপ্রেজেন্ট করছে। তো প্রথমেই আমরা দেখব কালো। কালো যে কালারের যে সার্কেলটা রয়েছে সেটা কিন্তু আফ্রিকার জন্য, আমেরিকার জন্য রয়েছে লাল যে সার্কেলটা রয়েছে সেটা, এশিয়ার জন্য হলুদ, অস্ট্রেলিয়ার জন্য সবুজ কালারের সার্কেল এবং ইউরোপের জন্য নীল কালারের সার্কেল, এবং 5টি সার্কেল মিলে এরকম কিন্তু আমরা পাবো পতাকার মধ্যে। অলিম্পিকের কিন্তু পতাকার মধ্যে এই যে প্রতীক চিহ্নটা কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নিই অলিম্পিকে সর্বাধিক স্বর্ণ পদক জয়ী পুরুষ খেলোয়াড় হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস। তো আমরা দেখে নিলাম যে সবথেকে বেশি গোল্ড মেডেল জিতেছে যে মেল প্লেয়ার, তিনি ইউএসের মাইকেল ফেলপস, তিনি একজন সুইমার। নেক্সট আমরা দেখব অলিম্পিক গেমসে ভারতবর্ষের যিনি প্রথম অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেট করেছিলেন, তিনি কিন্তু একজন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, নরম্যান প্রিচার্ড, 1900 সালে, এবং অ্যাথলেটিক্সে তিনি 2টো সিলভার মেডেল কিন্তু জেতেন। কিন্তু ওটা কিন্তু একদম ফর্মাল ওয়েতে বা আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের পার্টিসিপেট করেনি। পরে প্রায় 20 বছর পরে 1920 সালে ভারত আনুষ্ঠানিকভাবে কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করে, এবং ভারতীয় হকি দল 1928 সালে প্রথমবার গোল্ড মেডেল জেতে। স্বাধীনতার পর প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে পদক জেতেন তিনি কেডি যাদব 1952 সালে, এবং প্রথম ভারতীয় মহিলা তিনি কর্ণম মালেশ্বরী 2000 সালে অলিম্পিক মেডেল জেতেন। অভিনব বিন্দ্রা, এর আগে আমরা যখন ভারতের প্রথম দেখছিলাম তখন এই ইনফরমেশনগুলো দেখেছিলাম, তো রিপিট হয়ে গেল, তোমাদের রিভিশনে হয়ে গেল। 2008 সালে তিনি অলিম্পিকে স্বর্ণ পদক জেতেন, এবং সর্বশেষ অলিম্পিক আমরা পেয়েছি 2024 সালের প্যারিস অলিম্পিক। 2028 সালে আবার কিন্তু আমাদের অলিম্পিক রয়েছে, যেটা হবে ইউএসের লস অ্যাঞ্জেলসে, এবং 2032 সালে কিন্তু ব্রিসবেনে হবে অলিম্পিক গেমস। নেক্সট আমরা দেখে নেব খেলার থেকে আমাদের কি স্ট্যাটিস্টিকের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা রয়েছে এমিনেন্ট পার্সন বা এমিনেন্ট প্লেয়ারদের নিকনেম কি রয়েছে। তো চলো দেখে নিই। প্রথমেই আমরা দেখব মেজর ধ্যানচাঁদ, তিনি হকির জাদুকর, উইজার্ড, হকি উইজার্ড নামে পরিচিত। নেক্সট রয়েছে পিটি ঊষা, পাওলি এক্সপ্রেস এবং উড়ান পরি বলা হয় তাকে। মিলখা সিং দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত। রাহুল দ্রাবিড়ের নিকনেম রয়েছে দ্য ওয়াল। পেলের নিকনেম আমরা পাবো ব্ল্যাক পার্ল, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সুনীল গাভাস্কর তিনি সানি নামে পরিচিত, এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কপিল দেব তিনি হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত। বীরেন্দ্র সেহবাগ তিনি মুলতানের সুলতান নামে পরিচিত। অনিল কুম্বলে জাম্বো, এবং সচিন তেন্ডুলকর তিনি কিন্তু মাস্টার ব্লাস্টার নামে পরিচিত।
তো এই আমাদের হয়ে গেল প্লেয়ার এবং তাদের নিকনেম। নেক্সট টপিক আমরা দেখব কাপস এবং ট্রফি। তো কোন খেলার সঙ্গে কোন কাপ এবং ট্রফি যুক্ত, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আমরা পেয়েছি, সেটা সেন্ট্রাল বলো বা স্টেটের যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো টপিকটা আমরা দেখে নেব। তো প্রথমে আমাদের রয়েছে হকি। তো হকি এই খেলার সঙ্গে যুক্ত যে সমস্ত কাপগুলো রয়েছে, তো আগা খান কাপ, পরীক্ষায় আমরা তো বহুবার এই আগা খান কাপ থেকে প্রশ্ন পাই। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, লেডি রতন টাটা ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, আজলান শাহ কাপ থেকেও প্রশ্ন এসেছে, এবং মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ। এর প্রত্যেকটা কাপ কিন্তু অ্যাসোসিয়েটেড টু হকি। নেক্সট আমরা দেখব ফুটবল। তো ফুটবলের সাথে যুক্ত যে কাপগুলো আমরা পাবো, তার মধ্যে প্রথমেই রয়েছে সুব্রত মুখার্জি কাপ, ডুরান্ড কাপ এবং রোভার্স কাপ। নেক্সট আমরা দেখব আমাদের রয়েছে ফুটবলের সঙ্গে যুক্ত কলিঙ্গ কাপ, বেগম হজরত মহল কাপ, বিধানচন্দ্র রায় ট্রফি এবং নেহেরু গোল্ড কাপ, এবং প্রত্যেকটাই কিন্তু যুক্ত অবশ্যই ফুটবলের সঙ্গে। নেক্সট আমরা দেখে নেব ক্রিকেট। তো ক্রিকেটের সঙ্গে যুক্ত ট্রফি রয়েছে রঞ্জি ট্রফি, রোহিন্টন বড়িয়া ট্রফি, কোচবিহার ট্রফি, দেওধর, দলীপ ইরানি কাপ, সিকে নাইডু ট্রফি, প্রত্যেকটাই আমরা পাবো ক্রিকেটের সঙ্গে যুক্ত ট্রফির মধ্যে। নেক্সট আমরা দেখে নেব ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টনের মধ্যে যে নামগুলো তোমরা মনে রাখবে, তার মধ্যে টমাস কাপ, উবের কাপটাই মেনলি পরীক্ষায় আমরা দেখতে পাই। এছাড়াও অনেকগুলো রয়েছে, যেমন এশিয়া কাপ, অমৃত দিওয়ান কাপ, হরিলেলা কাপ, সোফিয়া কিতিয়াকার কাপ এবং এসআর রুইয়া কাপ, প্রত্যেকটাই কিন্তু আমরা ব্যাডমিন্টনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কাপ পেলাম। নেক্সট আমরা দেখব টেবিল টেনিস। ট্রাভাঙ্কোর কাপ, জয়লক্ষ্মী কাপ এবং ইউথান্ড কাপ, প্রত্যেকটাই কিন্তু রয়েছে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রফির নাম। এবং লন টেনিসের মধ্যে রয়েছে ডেভিস কাপ, এবং 4টি গ্র্যান্ড স্ল্যামও আমরা লন টেনিসের মধ্যেই পাবো। ফেডারেশন কাপ, রাজেন্দ্র প্রসাদ কাপ, এগুলো আমরা পেলাম লন টেনিসের সঙ্গে যুক্ত কাপ। এবং সবশেষে আমাদের রয়েছে গল্ফ। গল্ফের মধ্যে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রিন্স অফ ওয়েলস কাপ, রাইডার কাপ, কানাডা কাপ। এই প্রত্যেকটাই রয়েছে কিন্তু গল্ফের ক্ষেত্রে দেওয়া কিছু কাপের নাম। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে স্পোর্টস টার্মিনোলজি। তো স্পোর্টস টার্মিনোলজির মধ্যে প্রথমে আমরা দেখব হকি। তো হকিতে মানে ব্যবহার করা কিছু শব্দ আমরা দেখব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার মধ্যে রয়েছে বুলি, ক্যারি ড্রিবল, গ্রিন কার্ড, ফ্লিক, জ্যাব স্ট্রোক, লাং স্ট্রোক, সেন্টার ফরওয়ার্ড, স্কুপ, পেনাল্টি কর্নার। এই প্রত্যেকটা টার্ম আমরা পাবো কিন্তু হকির সঙ্গে যুক্ত। নেক্সট রয়েছে ফুটবল। ফুটবলের সঙ্গে যুক্ত কাপের মধ্যে রয়েছে অ্যাবে, ফাউল, অফসাইড, থ্রো ইন, সুইপার, টাচ লাইন, গোল, রেফারি। এই প্রত্যেকটা টার্ম আমরা পাবো কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। নেক্সট আমাদের রয়েছে ক্রিকেট। তো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কাপের মধ্যে আমরা পাবো পাওয়ার প্লে, লেগ বাই, সুইং, স্ট্রোক, লেগ স্পিনার, অফ স্পিনার, গুগলি, সিলি পয়েন্ট। লাস্ট আমরা কনস্টেবলের আর কি পরীক্ষার প্রশ্নে কিন্তু এই সিলি পয়েন্ট টার্মটা পেয়েছিলাম, কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হয়েছিল ক্রিকেট। নেক্সট রয়েছে বাউন্স, মিড অফ, মিড ইন, ইয়র্কার। নেক্সট আমরা দেখব গল্ফ। গল্ফের সঙ্গে যুক্ত কিছু টার্ম যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে বগি, টি থেকে প্রশ্ন এসেছে আর কি প্রিভিয়াস ইয়ারে, পুট হোল, ক্যাডি। টেবিল টেনিসের সঙ্গে যুক্ত কিছু টার্ম আমরা দেখব, পেন হোল্ডার গ্রিপ, এটাও আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি। টপ স্পিন, লব, কোর্ট হাফ কোর্ট, ব্লক স্ট্রোক, র্যালি, ফয়েল। এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কিন্তু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত, অর্থাৎ টেবিল টেনিস খেলার ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়।
নেক্সট আমরা দেখব লন টেনিস। ডিউস, লেট ফল্ট, ফুট ফল্ট, স্ল্যাশ, লাভ, স্লাইস। ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত টার্ম আমরা পাবো টস, লব, ডিউস, ড্রপ শট, ড্রপ, লেট ডাবল ফল্ট। ভলিবলের সঙ্গে যুক্ত টার্মের মধ্যে আমাদের রয়েছে ড্রিবলিং, লিব্রো, অ্যান্টেনা, হুক সার্ভ এবং বুস্টিং। পোলো খেলার সঙ্গে যে টার্মগুলো আমরা পাবো সেটা কিন্তু আমরা পাবো বাঙ্কার, চুকার এবং ম্যালেট। এবং বক্সিংয়ের সঙ্গে যুক্ত কিছু টার্মের মধ্যে রয়েছে পাঞ্চ, রিং, ব্রেক বেল, নকআউট, বেল্ট এবং হিটিং উইলো। নেক্সট আমরা দেখব এমিনেন্ট স্পোর্টস পার্সন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের স্পোর্টস পার্সন তারা কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমেই আমাদের রয়েছে প্লেয়ারদের মধ্যে নারায়ণ কার্তিকেয়ন, মিসলেনিয়াসের প্রশ্ন, তিনি কার রেসিংয়ের সঙ্গে যুক্ত। আরমান ইব্রাহিম, তিনিও কার রেসিং একজন প্লেয়ার। নেক্সট রয়েছে দিব্যেন্দু বড়ুয়া, দাবারু। বিশ্বনাথ আনন্দ, তিনিও দাবা খেলার সঙ্গে যুক্ত। পি হরিকৃষ্ণন, তিনিও একজন দাবারু। এবং কোনেরু হাম্পি, তিনিও আমরা অবশ্যই পাবো একজন দাবারু। নেক্সট রয়েছে দোলা ব্যানার্জি এবং দীপিকা কুমারী, এই দুজন আমরা পাবো কিন্তু আর্চারির সঙ্গে যুক্ত তীরন্দাজ ওনারা দুজন। এবং দীপিকা কুমারী থেকে বহুবার প্রশ্ন আমরা দেখেছি, লাস্ট কয়েক বছরে দীপিকা কুমারী থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তো অবশ্যই মনে রাখতে হবে এটা। নেক্সট আমরা দেখে নেব জ্যোতির্ময়ী শিকদার, তিনি অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত। মিলখা সিংও সেম। এবং পিটি ঊষা, তিনিও কিন্তু একজন অ্যাথলিট। তো নেক্সট রয়েছে অঞ্জু ববি, তিনি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত, তিনি একজন অ্যাথলিট। সাইনা নেহওয়াল, ব্যাডমিন্টন প্লেয়ার। পিভি সিন্ধু, ব্যাডমিন্টন প্লেয়ার। চেতন আনন্দ, তিনিও ব্যাডমিন্টন প্লেয়ার। পি গোপীচাঁদ, ব্যাডমিন্টন প্লেয়ার। পঙ্কজ আডভানি, মাইকেল ফেরারি, ওনারা দুজন আমরা পাবো কিন্তু বিলিয়ার্ডসের খেলার সঙ্গে যুক্ত, বিলিয়ার্ডসের সঙ্গে। জয়দীপ মুখার্জি, তিনি লন টেনিসের একজন প্লেয়ার। রোহান বোপান্নাও, তিনিও লন টেনিস প্লেয়ার। লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, প্রত্যেকেই আমরা পাবো লন টেনিস খেলার সঙ্গে যুক্ত লন টেনিস প্লেয়ার। নেক্সট রয়েছে ধ্যানচাঁদ, বলার অপেক্ষা রাখে না, হকি। দিলীপ তির্কি, হকি। পরগট সিং, হকি। অনিল কুম্বলে, মোহাম্মদ আজহারউদ্দিন, সুনীল গাভাস্কর, এনারা প্রত্যেকেই ক্রিকেট প্লেয়ার। কপিল দেব, ক্রিকেট প্লেয়ার। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ। জাহির খান, তোমরা প্রত্যেকেই জানো, ক্রিকেট প্লেয়ার। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, ওনারা দুজন ফুটবল প্লেয়ার। মেরি কম, বিজেন্দর সিং, ডিনকো সিং, এই তিনজন আমরা পাবো বক্সিং প্লেয়ার বা বক্সার। অভিনব বিন্দ্রা, তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। অঞ্জলি ভগত, শুটিংয়ের সঙ্গে যুক্ত। এবং রিসেন্ট তোমাদের মনু ভাকেরের নামটাও নিশ্চয়ই মনে আছে এবং মনে থাকতে হবে। স্বপ্নিল কুশালে, এনারা প্রত্যেকেই শুটার। এবং আমরা প্রিভিয়াস যে অলিম্পিক হলো সেখানে ওনাদের দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি। নেক্সট আমরা দেখব বুলা চৌধুরী। বুলা চৌধুরী, তিনি একজন মানে সাঁতারের সঙ্গে যুক্ত একজন সুইমার। নেক্সট আমাদের রয়েছে মিহির সেন, আরতি সেন, অবশ্যই সাঁতারের সঙ্গে যুক্ত। শরৎ কামাল, টেবিল টেনিস। পৌলমী ঘটক, টেবিল টেনিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার। মীরাবাই চানু হয়ে যাবে ভারোত্তোলন। এবং কনম মালেশ্বরী, তিনিও কিন্তু ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। দিলীপ সিং রানা এবং গীতা ফোগাট, ওনারা দুজন কিন্তু কুস্তির সঙ্গে বা রেসলিংয়ের সঙ্গে যুক্ত। নেক্সট আমরা দেখব আমাদের পরের টপিক রয়েছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিছু ফেমাস স্পোর্টস পার্সন এবং ওনারা কোন দেশের হয়ে খেলেন, কোন দেশের ওনারা খেলোয়াড় এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিকটা আমরা একটু দেখে নেব। তো প্রথমেই আমাদের রয়েছে পেলে। তো পেলে আমরা দেখেছিলাম ব্ল্যাক পার্ল নামে পরিচিত, তিনি ব্রাজিলের প্লেয়ার এবং তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। মোহাম্মদ আলী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার, বক্সিং এর সঙ্গে যুক্ত, তিনি একজন বক্সার।
উসেন বোল্ট তিনি জামাইকার প্লেয়ার এবং জামাইকার অ্যাথলিট। দিয়েগো মারাডোনা তিনি আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার। মাইকেল ফেলপস যিনি কিন্তু সবথেকে বেশি পরিমাণে তিনি অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন, তো তিনি ইউএসের একজন সাঁতারু। মারিয়া শারাপোভা তিনি রাশিয়ার টেনিস প্লেয়ার। বিলি জিন কিং মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস প্লেয়ার। আরিয়ানা সাবালেঙ্কা তিনি টেনিস প্লেয়ার বেলারুসের। ইগা সুয়েটেক তিনি পোল্যান্ডের টেনিস প্লেয়ার। ওনাদের নাম আমরা রিসেন্ট সময় খুব বেশি দেখতে পাই গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে, ওনারা প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু ওনাদের নাম পাই। আরিয়ানা সাবালেঙ্কা বা ইগা সুয়েটেক। বারবোরা ক্রেচকিকোভা উনি চেক রিপাবলিকের প্লেয়ার, টেনিস প্লেয়ার। আইটানা বনমাটি তিনি ফুটবল প্লেয়ার। নেক্সট রয়েছে রাফায়েল নাডাল তিনি স্পেনের টেনিস প্লেয়ার এবং জনিক সিনার তিনি ইতালির টেনিস প্লেয়ার। নেক্সট আমরা দেখব সেরেনা উইলিয়ামস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস প্লেয়ার। নাদিয়া কোমানেচি তিনি রোমানিয়ার জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত একজন জিমন্যাস্ট। টাইগার উডস তিনি ইউএসের একজন গলফ প্লেয়ার। লিওনেল মেসি তিনি আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার, তোমরা প্রত্যেকেই জানো। রোনাল্ডো পর্তুগাল ফুটবল। রজার ফেডারার সুইজারল্যান্ড টেনিস প্লেয়ার। মাইকেল জর্ডান ইউএসের বাস্কেটবল প্লেয়ার। কার্ল লুইস তিনি ইউএসের একজন অ্যাথলিট। শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট প্লেয়ার। লুইস হ্যামিল্টন ব্রিটেনের মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত একজন মোটর রেসার তিনি রয়েছেন। ব্রায়ান লারা তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্লেয়ার এবং মাইকেল জনসন তিনি কিন্তু ইউএসের অ্যাথলিট একজন। তো এই আমাদের হয়ে গেল ফেমাস স্পোর্টস পার্সন এবং ওনারা কোন খেলার সঙ্গে যুক্ত, কোন দেশের খেলোয়াড়। নেক্সট টপিক আমরা দেখব খেলার থেকেই একটা স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গিয়ে স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামগুলো কোন জায়গায় রয়েছে, কোন দেশে রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমেই আমাদের রয়েছে গ্রিন পার্ক। তো গ্রিন পার্ক এটা আমরা পাবো কিন্তু এই স্টেডিয়ামটা কানপুরে। জামশেদপুরে রয়েছে কিনান এই স্টেডিয়ামটি। ইডেন গার্ডেন্স আমরা পাবো কলকাতায়। ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে মুম্বাইতে। ব্র্যাবন স্টেডিয়াম রয়েছে মুম্বাইতে। ফিরোজ শাহ কোটলা রয়েছে দিল্লিতে। আম্বেদকর দিল্লিতে। শিবাজি স্টেডিয়ামও দিল্লিতে এবং জওহরলাল নেহেরু এই স্টেডিয়ামটিও রয়েছে কিন্তু দিল্লিতে। নেক্সট রয়েছে ভারাবতী, এটা কটকে রয়েছে এবং চেপাক স্টেডিয়াম আমরা পাবো চেন্নাইতে। নেক্সট দেখে নেব বনপাহাড়, এটা রয়েছে ইউএসএ, ঠিক আছে, ফরেস্ট হিল যেটা। নেক্সট রয়েছে কিন্তু ইয়াংকি, এটা রয়েছে নিউ ইয়র্কে। হার্লিংটন আমরা পাবো ইংল্যান্ডের একটি স্টেডিয়াম। লর্ডস অবশ্যই ইংল্যান্ডে। ব্রুকল্যান্ড স্টেডিয়ামও রয়েছে ইংল্যান্ডে। ফ্লেমিংটন এই স্টেডিয়ামটাও আমরা পাবো মেলবোর্নে এবং ব্ল্যাক হিথ এই স্টেডিয়ামটি রয়েছে লন্ডনে। ট্রেন্ট ব্রিজ রয়েছে ইংল্যান্ডের একটি স্টেডিয়াম এবং সেন্ডি লজ এটা আমরা পাবো কিন্তু স্কটল্যান্ডের একটি স্টেডিয়ামের মধ্যে। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে নাম্বার অফ প্লেয়ার্স ইন স্পোর্টস। তো কোন খেলায় কতজন প্লেয়ার থাকে প্রত্যেকটা গ্রুপে, তো সেটা আমরা দেখে নেব। প্রত্যেকটা টিমে কতজন মেম্বার খেলেন। তো প্রথমে আমাদের রয়েছে ক্রিকেট। তো ক্রিকেটের প্রত্যেকটা টিমে অবশ্যই 11 জন করে প্লেয়ার থাকে। ফুটবলের ক্ষেত্রেও সেম 11, হকির ক্ষেত্রেও 11, ব্যাডমিন্টন টেনিসের ক্ষেত্রে 1 অথবা 2 যেটা সিঙ্গলস বা ডাবলস, বেসবলের ক্ষেত্রে 9 জন এবং রাগবি ফুটবলের ক্ষেত্রে সবথেকে বেশি, এটা হচ্ছে 15 জন, মনে রাখবে পরীক্ষায় আসে। পোলো খেলায় 4 জন করে প্লেয়ার কিন্তু ইচ টিমে থাকে। খোখো খেলায় 9 জন করে প্লেয়ার ইচ টিমে থাকে। কাবাডিতে 7 জন করে প্লেয়ার থাকে ইচ টিমে। নেক্সট রয়েছে ভলিবলে 6 জন করে প্লেয়ার থাকে ইচ টিমে এবং বাস্কেটবলের ক্ষেত্রে 5 জন,
বিলিয়ার্ড বা স্নুকার এই দুটো ক্ষেত্রেই আমরা একজন করে প্লেয়ার পাই। বক্সিং, দাবা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপে বা টিমে কিন্তু একজন করে প্লেয়ারই থাকে। তো আজকের শেষ টপিক আমাদের রয়েছে ইম্পর্টেন্ট ডেটস। ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে আমরা প্রথমে দেখব জানুয়ারি থেকে শুরু করব আমরা। 1 জানুয়ারি ডিআরডিও ডে হিসেবে পালন করা হয়। 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে। 9 জানুয়ারি রয়েছে এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে। 16 জানুয়ারি রয়েছে ন্যাশনাল স্টার্ট আপ ডে। নেক্সট আমরা দেখব 19 জানুয়ারি এনডিআরএফ রেইজিং ডে। 23 জানুয়ারি আমাদের রয়েছে নেতাজির জন্মদিন, পরাক্রম দিবস। 24 জানুয়ারি আমরা ইন্টারন্যাশনাল এডুকেশন ডে পাবো এবং ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এই দুটোই কিন্তু আমাদের 24 জানুয়ারি সেলিব্রেট হয়। 25 জানুয়ারি রয়েছে ন্যাশনাল ভোটার্স ডে এবং 25 জানুয়ারি আমরা ন্যাশনাল ট্যুরিজম ডে হিসেবেও সেলিব্রেট করি। 26 জানুয়ারি অবশ্যই আমাদের রয়েছে রিপাবলিক ডে। নেক্সট আমরা দেখব 26 জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। 2023 WBCS প্রিলিমসের প্রশ্ন এটা। 27 জানুয়ারি ইন্টারন্যাশনাল হোলোকস্ট ডে, এটা হবে ডেটা প্রাইভেসি ডে আমাদের 28 জানুয়ারি। 29 জানুয়ারি রয়েছে লেপ্রসি ডে এবং 30th জানুয়ারি আমরা পাবো মার্টিয়ার্স ডে। তো 30th জানুয়ারি আমরা দেখে নিলাম মার্টিয়ার্স ডে, কারণ এই দিন কিন্তু গান্ধীজির কে হত্যা করা হয়, অ্যাসাসিনেট করা হয়। তো এই দিনটিকে আমরা বলবো মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস হিসেবে আমরা অবজার্ভ করি। নেক্সট আমাদের রয়েছে ফেব্রুয়ারি। তো 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ক্যান্সার ডে রয়েছে 4 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি আমরা পাবো ওয়ার্ল্ড পালসেস ডে। 11 ফেব্রুয়ারি আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। নেক্সট রয়েছে 13 ফেব্রুয়ারি ন্যাশনাল ওমেন্স ডে। 20 ফেব্রুয়ারি আমরা পাবো ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা মাতৃভাষা দিবস আমরা 21 ফেব্রুয়ারি পাই প্রতি বছর। সেন্ট্রাল এক্সাইজ ডে 24 ফেব্রুয়ারি। নেক্সট আমাদের রয়েছে 27 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে এবং ন্যাশনাল প্রোটিন ডে এবং ন্যাশনাল সায়েন্স ডে আমরা 28 ফেব্রুয়ারি পালন করি। প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমরা দেখেছি এই প্রশ্ন। ফেব্রুয়ারি এবং জানুয়ারি আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব মার্চ। তো মার্চের প্রথমেই রয়েছে 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। 3 মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে। 8 মার্চ আমরা পালন করি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসেবে, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা পালন করি 8 মার্চ। নেক্সট আমাদের রয়েছে 10th মার্চ। 10th মার্চ আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন জাজ। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে রয়েছে 15th মার্চ। ন্যাশনাল ইমিউনাইজেশন ডে আমরা পাবো 16th মার্চ এবং ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস কিন্তু আমাদের রয়েছে 20th মার্চ। 21st মার্চ আমরা পাবো ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে। নেক্সট আমাদের রয়েছে 22nd মার্চ, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন, ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস। 23rd মার্চ শহীদ দিবস, ভগৎ সিংয়ের মৃত্যুর দিন আমরা অবজার্ভ করি শহীদ দিবস হিসেবে। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24th মার্চ এবং 30th মার্চ আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে। এর আগে আমরা 1 মার্চ দেখলাম জিরো ডিসক্রিমিনেশন ডে এবং জিরো ওয়েস্ট বললে হয়ে যাবে 30th মার্চ। নেক্সট আমরা দেখব এপ্রিল। তো 2 এপ্রিল রয়েছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। ন্যাশনাল মেরিটাইম ডে রয়েছে 5th এপ্রিল। 6th এপ্রিল আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিচ। 7th এপ্রিল আমরা পাবো ওয়ার্ল্ড হেলথ ডে। 10th এপ্রিল আমাদের রয়েছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। নেক্সট আমরা দেখব 11th এপ্রিল ওয়ার্ল্ড পার্কিনসন ডে। এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না। আর্ট ডে, ভয়েস ডে, হোমোফিলিয়া ডে প্রশ্ন আমরা পাইনি।
মনুমেন্টস অ্যান্ড সাইটসের একটা ডে রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট নয়, পড়তে হবে না। ওয়ার্ল্ড লিভার ডে রয়েছে 19 এপ্রিল। 23 এপ্রিল আমরা পাবো বুক অ্যান্ড কপিরাইট ডে, এটা দেখবে, ইম্পর্টেন্ট। 24 এপ্রিল আমাদের রয়েছে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে, দেখতে হবে। ম্যালেরিয়া ডে ইম্পর্টেন্ট, এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট 26 এপ্রিল। নেক্সট আমরা দেখব 29 এপ্রিল ইন্টারন্যাশনাল ডান্স ডে, এবং মে মাসে আমরা দেখব ইন্টারন্যাশনাল লেবার ডে। এটা তো তোমরা প্রত্যেকেই জানো, ছোটো থেকে আমরা দেখে আসছি। প্রেস ফ্রিডম ডেটা ইম্পর্টেন্ট। রেড ক্রস ডে ভীষণ ইম্পর্টেন্ট 8 মে। 12 মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। 21 মে আমাদের রয়েছে অ্যান্টি টেরোরিজম ডে। নেক্সট 22 মে আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এবং অ্যান্টি টোবাকো ডে 31 মে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 5 জুন প্রত্যেকেই আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস, বহুবার পরীক্ষায় এসেছে এবং সবার জানা কমন প্রশ্ন। 8 জুন আমরা পাবো ওয়ার্ল্ড ওশান ডে এবং ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে। নেক্সট আমরা দেখব 15 জুন আমাদের রয়েছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। 17 জুন আমরা পাবো ওয়ার্ল্ড ডে টু কম্বাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। 21 জুন আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ওগা, এবং ওগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি 2024 সালের থিম। নেক্সট আমরা দেখব 21 জুন আমাদের আরও একটি ইম্পর্টেন্ট দিন রয়েছে, ওয়ার্ল্ড মিউজিক ডে। এরপর আমরা দেখব 23 জুন। তো 23 জুন আমাদের রয়েছে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে। 26 জুন আমরা করব ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। 29 জুন আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, এখান থেকে প্রশ্ন আমরা পেয়েছি 29 জুন। ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম 30 জুন। নেক্সট আমরা দেখে নেব জুলাই থেকে। তো 1 জুলাই আমাদের রয়েছে ন্যাশনাল ডক্টরস ডে, ন্যাশনাল জিএসটি ডে এবং ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ডে। 11 জুলাই আমরা পাবো ওয়ার্ল্ড পপুলেশন ডে। 18 জুলাই রয়েছে ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে, এবং ন্যাশনাল ফ্ল্যাগ ডে আমাদের রয়েছে 22 জুলাই, কারণ এই দিন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু অ্যাডপ্ট করা হয়। নেক্সট আমরা দেখব 24 জুলাই ন্যাশনাল ইনকাম ট্যাক্স ডে। কার্গিল বিজয় দিবস আমাদের রয়েছে 26 জুলাই। 28 জুলাই আমাদের হেপাটাইটিস ডে। টাইগার ডে রয়েছে 19 জুলাই, এবং 30 জুলাই আমরা পাবো হিউম্যান ট্রাফিকিং ডে এগেনস্ট আর কি, ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং। তো নেক্সট আমরা দেখব আগস্ট। তো আগস্টের ইম্পর্ট্যান্ট ডেটগুলোর মধ্যে প্রথমেই আমাদের রয়েছে 1 আগস্ট। তো অনেকগুলো দিন রয়েছে, লাং ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে, WW ডে যেটা রয়েছে, এবং মুসলিম ওমেন রাইটস ডে আমরা কিন্তু 1 আগস্ট প্রতি বছর সেলিব্রেট করছি। 3 আগস্ট আমাদের রয়েছে ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে। হিরোশিমা ডে আমরা 6 আগস্ট পাবো। 7 আগস্ট রয়েছে হ্যান্ডলুম ডে এবং জ্যাভলিন থ্রো ডে, কারণ আমরা দেখেছি নীরাজ চোপড়া 7 আগস্ট তিনি কিন্তু গোল্ড মেডেল পান অলিম্পিকের ক্ষেত্রে, টোকিও অলিম্পিকে, তার জন্য কিন্তু এই দিনটিকে আমরা জ্যাভলিন থ্রো ডে হিসেবে সেলিব্রেট করি। 8 আগস্ট আমাদের রয়েছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে। 9 আগস্ট নাগাসাকি ডে। 10 আগস্ট রয়েছে লায়ন ডে এবং বায়োফুয়েল ডে। 12 আগস্ট আমরা পাবো ইন্টারন্যাশনাল ইউথ ডে। 12 জানুয়ারি আমরা দেখেছিলাম ন্যাশনাল ইউথ ডে, এবং ইন্টারন্যাশনাল বললে অবশ্যই 12 আগস্ট, এবং এলিফ্যান্ট ডে এবং ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কিন্তু আমরা 13 আগস্ট পাই। নেক্সট আমরা দেখব পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে 14 আগস্ট। 15 আগস্ট আমাদের রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, অবশ্যই। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে আমরা 20 আগস্ট পাই। ন্যাশনাল স্পেস ডে আমাদের 23 আগস্ট রয়েছে। চন্দ্রযান 3 এর সাকসেস জন্য আমরা কিন্তু এই দিনটিকে
সেলিব্রেট করি। এবং ন্যাশনাল স্পোর্টস ডে আমরা পাবো 29 আগস্ট, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসে। নেক্সট আমরা দেখব সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের প্রথমেই রয়েছে ন্যাশনাল টিচার্স ডে, প্রত্যেকেই জানো। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি 5 আগস্ট। ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাই। তো এখান থেকেও প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে কিন্তু পেয়েছি। 7 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর আমাদের রয়েছে লিটারেসি ডে। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে আমরা পাবো 10 সেপ্টেম্বর। নেক্সট আমরা দেখে নেব 11 সেপ্টেম্বর আমাদের রয়েছে ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে। 14 সেপ্টেম্বর আমরা হিন্দি দিবস হিসেবে পালন করে থাকি এবং 10 জানুয়ারি আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড হিন্দি ডে। নেক্সট আমাদের রয়েছে 14 সেপ্টেম্বর ফার্স্ট এইড ডে। ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে বললে 15 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর রয়েছে ওজোন ডে এবং 17 সেপ্টেম্বর আমরা পাবো পেশেন্ট সেফটি ডে। নেক্সট আমরা দেখব 21 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিচ। ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে আমাদের রয়েছে 21 সেপ্টেম্বর। র্যাবিস ডে 28 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর আমাদের রয়েছে ওয়ার্ল্ড হার্ট ডে। নেক্সট আমরা দেখব 30 সেপ্টেম্বর ট্রান্সলেশন ডে রয়েছে। এবার আমরা চলে আসবো অক্টোবর। তো 1 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পারসন। 2 অক্টোবর তো আমাদের রয়েছে নন ভায়োলেন্স ডে। ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে 4 অক্টোবর। ডলফিন ডে ন্যাশনাল ডলফিন ডে এবং টিচার্স ডে ওয়ার্ল্ড টিচার, এটা কিন্তু মনে রাখবে 5 অক্টোবর। এবং 5 সেপ্টেম্বর আমরা দেখেছিলাম ন্যাশনাল টিচার্স ডে। 8 অক্টোবর আমাদের রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। 9 অক্টোবর পোস্ট ডে। মেন্টাল হেলথ ডে রয়েছে 10 অক্টোবর। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড আমরা পাবো 11 অক্টোবর। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে রয়েছে 15 অক্টোবর এবং ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন আমরা কিন্তু 15 অক্টোবর সেলিব্রেট করি। ওয়ার্ল্ড ফুড ডে আমরা পাবো 16 অক্টোবর। ইন্টারন্যাশনাল ডে ফর ইরাডিকেশন অফ পোভার্টি 17 অক্টোবর। ইউনাইটেড নেশনস অ্যান্ড ওয়ার্ল্ড পোলিও ডে আমরা প্রতি বছর কিন্তু 24 অক্টোবর অবজার্ভ করি। 27 অক্টোবর আমরা পাবো ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল হেরিটেজ ডে। নেক্সট আমাদের রয়েছে 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে। বল্লভভাই প্যাটেলের জন্মদিন আমরা সেলিব্রেট করি ঐক্য দিবস হিসেবে। নভেম্বর আমরা দেখে নেব। নভেম্বরের প্রথমে আমাদের রয়েছে 3 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে 5 নভেম্বর ডব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। 6 নভেম্বর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য এনভায়রনমেন্ট ইন ওয়ার অ্যান্ড আর্মড কনফ্লিক্ট। ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে আমরা 7 নভেম্বর কিন্তু অবজার্ভ করি। নেক্সট রয়েছে 10 নভেম্বর ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাও ডব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। ন্যাশনাল এডুকেশন ডে তো অনেকবার এসেছে 11 অক্টোবর। 14 নভেম্বর আমাদের রয়েছে কিন্তু 14 নভেম্বর আমরা পাবো ন্যাশনাল চিলড্রেন্স ডে, জাতীয় শিশু দিবস। এবং আন্তর্জাতিক শিশু দিবস বললে কিন্তু হয়ে যাবে, বা বিশ্ব শিশু দিবস বললে অবশ্যই আমরা করব 20 নভেম্বর। 25 নভেম্বর আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন। তো মহিলাদের এগেনস্টে যে সমস্ত ভায়োলেন্স রয়েছে তার এলিমিনেশনের জন্য একটা দিন আমরা উদযাপন করি, সেটা কিন্তু রয়েছে 25 নভেম্বর। নেক্সট আমরা দেখব 26 নভেম্বর, অবশ্যই আমাদের সংবিধান দিবস। ডিসেম্বর আমরা শুরু করব। 1 ডিসেম্বর রয়েছে ওয়ার্ল্ড এইডস ডে। 2 ডিসেম্বর রয়েছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা এই দিন হয়েছিল, তাই জন্য এই দিনটিকে আমরা কিন্তু পলিউশন কন্ট্রোল ডে হিসেবে অবজার্ভ করি। 4 ডিসেম্বর রয়েছে নেভি ডে, ইন্ডিয়ান নেভি ডে এবং আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংক। ওয়ার্ল্ড সয়েল ডে, পরীক্ষায় আমরা দেখেছি প্রশ্ন। বিশ্ব মৃত্তিকা দিবস, এটা 5 ডিসেম্বর। 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, পরীক্ষায় এসেছে প্রশ্ন। ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে 22 ডিসেম্বর।
নেক্সট রয়েছে 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার ডে বা কিষাণ দিবস, এবং 25 ডিসেম্বর আমরা প্রতি বছর অবজার্ভ করি কিন্তু গুড গভর্নেন্স ডে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন অনুসারে। তো এই ছিল আমাদের আজকের ডেটস নিয়ে সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলো, এবং আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকলো। আশা করি ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে। তো কেমন লাগলো অবশ্যই ক্লাসটা জানিও, এবং এরপরে তোমরা কোন ক্লাসটা চাইছো সেটাও জানিও কমেন্ট বক্সে। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।